আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করছি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই আছেন তো ভালো না? জি, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ আচ্ছা, আমরা। জি। জাকির ভাই, জি। একটু কথা বলবো? জি বলেন ভাইয়া। আচ্ছা জাকির ভাই, ওই আমি ক্লাস রুটিনে দেখলাম যে আহ, আপনি 4টা ক্লাসের ডিটেলস শিডিউল শেয়ার করেছেন। তো হোয়াট অ্যাবাউট আদার টু সাবজেক্ট? আচ্ছা, আমাদের প্রতি উইকে আমরা 4টা করে সাবজেক্ট নেই। মানে ওই দুইটা উইক ওই দুইটা সাবজেক্ট পরের উইকে যাবে, অর্থাৎ এক উইকে আমরা 6টা সাবজেক্ট অল্প অল্প করে টাচ করি না। আমাদের ক্লাসটা একটু লেন্দি করি, তো আমরা প্রতি উইকে 4টা সাবজেক্ট, অর্থাৎ আপনার যে দুইটা সাবজেক্ট বাকি আছে এই দুইটা সাবজেক্ট নেক্সট উইকের প্রথম দিনে থাকবে। ও, আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আর জাকির ভাই, আরেকটা জিনিস, সেটা হলো, এটা কি প্রতি উইকের ক্লাসটা কি প্রতি উইকে জানিয়ে দেওয়া হবে, না প্রি ডিটারমাইন একটা শিডিউল দিবেন? আমরা প্রি ডিটারমাইন্ড শিডিউলটা দেই না, কারণ পুরো ক্লাসটা তো আমি কন্ডাক্ট করি। জি প্রি জি জি। ডিটারমাইন্ড শিডিউলটা দিলে একটু ঝামেলা হয়, কারণ অনেকে ওই সময় ক্লাসে জয়েন করে। কিন্তু হুম। আমাদের যেটা হয় সেটা হচ্ছে, আপনারা যারা আমাদের সাথে আগে ক্লাস করেছেন আপনারা জানেন, আমরা খুব তাড়াহুড়া করে কোনো ক্লাস শেষ করি না। এমন হতে পারে যে এই এই ক্লাসের এতটুকু আজকে শেষ করার কথা, কিন্তু অতটুকু শেষ না করলে পরের দিন আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা যেহেতু আচ্ছা। আমি একজনই ক্লাস কন্ডাক্ট করি, আমি প্রতি মঙ্গলবারে আপনাদেরকে পরের উইকের ফ্রাইডে স্যাটারডে 2 দিনের শিডিউলটা দিয়ে দিই। এটাতে হয় আচ্ছা যেটা, আমি মানে মনিটর করতে পারি ক্লাস টু ক্লাস যে আমার আসলে কোন সাবজেক্টটা আমি একটু বেশি গিয়েছি। যদি এমন হলো যে এই সাবজেক্টটাতে একটু আগানো, তখন আমি অন্য সাবজেক্টের ব্যাক টু ব্যাক 2টা ক্লাস দিয়ে দিই, ব্যালেন্স করে ফেলি। কিন্তু আমি যদি আগেই শিডিউল দিয়ে রাখি যে প্রতি শনিবার রিস্ক ম্যানেজমেন্ট, প্রতি রবিবার ক্রেডিট অপারেশন, তো দেখা গেল যে রিস্ক ম্যানেজমেন্ট অনেক আগানো, ক্রেডিট অপারেশনে অনেক পিছনে, এটাকে ব্যালেন্স করা যায়। আচ্ছা। আর দ্যাটস ওয়াই। যে পেইড গ্রুপটা আছে সেখানেই তো প্রত্যেক ক্লাসের শেষে ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিবেন না ভাইয়া? আচ্ছা, আমি একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে অনেকে আমার কাছে এই রিকোয়েস্টটা করেছেন, আমি এটা একটু অনার করতে চাচ্ছি। আপনারা আমাদের টোটাল 3টে গ্রুপে অ্যাড আছেন যারা আমাদের সাথে মানে যে এআইবিবি তে ইনক্লুডেড থাকবেন। একটা হচ্ছে প্রফেশনাল কমিউনিটি। প্রফেশনাল কমিউনিটিটা আসলে ওইটাতে আমরা বিভিন্ন ব্যাংকিং ইনফরমেশন শেয়ার করি, ওটা বড় গ্রুপ, একদম লার্জ গ্রুপ, যেটাতে কমন ওকে। ইনফরমেশন শেয়ার হয়। নর্মালি ব্যাংকের কোনো চেঞ্জের ইস্যু থাকলে সেখানে আমরা শেয়ার করি। সেখানে আপনারা থাকেন, ওটা আমাদের আপনাদের কোর্স রিলেটেড কোনো অ্যাক্টিভিটি সেখানে সাধারণত শেয়ার হয় না, টুকটাক একদম মেজর ইস্যু না হলে। আপনারা আজকে দেখেছেন ওই কমিউনিটি গ্রুপে আমরা একটা আমাদের স্পেশাল কোনো লেকচার যদি থাকে, যেটা আমি মনে করি যে সবাই জানলে সুবিধার, সবাই জানা দরকার, ওই রকম কোনো লেকচার, কোনো ভিডিও, কোনো ক্লাস রেকর্ডিং হলে আমি গ্রুপে দিই। আদারওয়াইজ ওই গ্রুপে আমরা নর্মাল ইনফরমেশন শেয়ার করি, ব্যাংকিং যে চেঞ্জের ইনফরমেশন শেয়ার করি। আর 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 2টা গ্রুপে আপনারা অ্যাড আছেন, একটা হচ্ছে পেইড গ্রুপ আর আরেকটা হচ্ছে কমন গ্রুপ, যেটাকে দেখবেন যে 101 জেনারেল নামে একটা গ্রুপে আপনি অ্যাড আছেন। আপনাদের কাজ হচ্ছে, আমি ডিসিশন নিয়েছি যেটা পেইড গ্রুপ যেটা থাকবে, যারা পেমেন্ট করার পর যে গ্রুপটা যাবেন, গিয়েছেন অলরেডি যারা, বা যারা পেমেন্ট করেননি তারা এই পেমেন্টের পরে ওই গ্রুপে যাবে। ওই গ্রুপটাতে আপনাদের কোনো মেসেজ আমরা অ্যালাউ করবো না। হ্যাঁ, আপনারা কেউ কোনো মেসেজ আমি ওখানে অ্যালাউ করব না। ওখানে শুধুমাত্র আমি ক্লাস রুটিনটা দিব, সিনোপসিসটা দিব। তাহলে যেটা হবে, যারা আপনারা আছেন, আপনারা তো অনেক সময় আপনাদের কোয়েরি থাকে যে ভাইয়া এটা কি, এটা কোথায়, এটা পাইনি, এটা পাইনি। এক উইকে এরকম মেসেজ ধরেন 10 15 20টা মেসেজ জমা হয়ে মেইন যে ক্লাস শিডিউলটা এটাই মিস হয়ে যায়, অনেক উপরে চলে যায়, অনেকে পড়তে পারে না, দেখতে পারে না। তো আপনারা জেনারেল গ্রুপ যেটা থাকবে এটাতে আপনাদের আপনাদের মতো করে যে কোনো কোয়েশ্চেন ওখানে করতে পারেন, যে ভাই এই শীট পাইনি, এই শীটের এই অবস্থা, রেকর্ডিংটার কি অবস্থা, রেকর্ডিংটা কোথায়, অথবা বিভিন্ন সময় আপনাদের কোয়েরি থাকবে, সেগুলি আপনারা জেনারেল গ্রুপে আমাদেরকে দিবেন। কিন্তু পেইড গ্রুপটাই শুধুমাত্র ক্লাস লিংক এবং সিনপসিস, তাহলে আপনাদের একটু সবার জন্য সুবিধা হবে যে লিঙ্কটা, কখন লিঙ্ক আছে লিঙ্কটা চট করে দেখে আপনারা জয়েন করে ফেলতে পারবেন। আবার সিনপসিস কোনটা দিয়েছেন দেখে মানে সিনপসিসটা নিয়ে যেতে পারবেন। অনেক সময় যেটা হয়, শেষের দিকে যখন আপনি 6টা সাবজেক্টের সাজেশন, অনেক সাবজেক্টে দেখা গেল যে যেমন ট্রেড ফাইন্যান্সে 3 4টা শীট হবে, সেই শীটগুলি সবগুলি মিলিয়ে একটু আপনাদের জন্য স্ক্যাটার্ড হবে হয়ে যাবে যদি পেইড গ্রুপটায় আপনাদের সবাইকে অ্যালাউ করে। আপনারা সবাই আপনাদের ওপিনিয়ন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা জেনারেল গ্রুপে আপনাদের ওপিনিয়নটা দিবেন, আমরা পেইড গ্রুপটা ব্লক রাখবো, শুধুমাত্র সেটাতে আমি আমার লিঙ্ক শেয়ার করব এন্ড সিনপসিসগুলি শেয়ার করবো, যদি আপনারা অ্যালাউ করেন। আপনারা ওখান থেকে প্রিন্ট দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই।
তাহলে জেনারেল গ্রুপ আপনাদের বলতে সুবিধা কোনটা হবে। বুঝাচ্ছেন জাকির ভাই, যেটা প্রফেশনাল গ্রুপ সেটা? হ্যাঁ, প্রফেশনাল গ্রুপ আপনারা তিনটা গ্রুপে অ্যাড আছেন। তিনটা গ্রুপে আপনারা অ্যাড আছেন। আমি একটা হচ্ছে প্রফেশনাল কমিউনিটি, এরকম একটা গ্রুপে অ্যাড আছেন। প্রফেশনাল কমিউনিটি এরকম একটা গ্রুপে গ্রুপে অ্যাড আছেন। এটা জাস্ট ব্যাংকিং ইনফরমেশনের জন্য। আর 101 নামে দুইটা গ্রুপ আছে আপনাদের জন্য। একটা আছে 101 জেনারেল, 101 পেইড। যেটা 101 জেনারেল, সেখানে আপনারা আপনাদের যে কোনো ভিউ শেয়ার করতে পারবেন। আর যেটা 101 পেইড, সেটাতে আপনাদের ভিউটা আমরা মানে রেস্ট্রিক্টেড করে দিব আপনাদের পারমিশন নিয়ে, যদি আপনারা অ্যালাউ করেন। আমি আপনাদের পারমিশন মানে ওপিনিয়নটা ওখানে রেস্ট্রিক্টেড করে দিব। ওখানে শুধুমাত্র আমি ক্লাসের লিঙ্ক শেয়ার করব, রুটিন শেয়ার করব, এন্ড সিনপসিস শেয়ার করব। তাতে আপনাদের সুবিধা হবে। ধরেন 1 মাস পরে আপনি পুরনো একটা সিনপসিস খুঁজতে যাবেন, সেটা খুঁজে পেতে একটু সুবিধা হবে। কিন্তু যদি এটা কমন সবার মেসেজ দিতে থাকে, পেতে একটু ঝামেলা হয় আর কি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বল। জি, ওইটাই ভালো হবে, জি। ওকে। এটাই ভালো হবে জাকির ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জাকির ভাই, জি। মানে আজকের কোর্সের বাইরে আছে কি আমাদের এই যে রিটেন প্রমোশন, রিটেন ভাবে কি কোনো ক্লাস ছিল সকালে? হ্যাঁ, আজকে রিটেনের ক্লাস ছিল। আচ্ছা, এটার নোটিশটা কবে দিয়েছিলেন? নোটিশটা কি মিস করলাম নাকি? হতে পারে। আজকে তো ইম্পর্টেন্ট একটা ক্লাস রয়েছে, কোনো সমস্যা নাই। আজকের ক্লাসটা কিন্তু আমি আজকে আমাদের এএমএল এর একটা ক্লাস নিয়েছি, আপনাদের জন্য এটা জানা দরকার যারা ব্যাংকার, সবার জন্য। আমি একদম জি। প্রফেশনাল কমিউনিটিতে কমনলি ওই লেকচারটা শেয়ার করেছি। সবাই একটু ওই লেকচারটা একবার জাস্ট একটু শুনবেন, কারণ এএমএল আমরা সবাই জানি, বাট ওইটা আমাদের জন্য একটু সুবিধার হবে, শুনতে পারলে আমাদের সবার একটু নলেজটা হ্যাঁ, আমি ওই যে রিফ্রেশ হবে। আমাদের গ্রুপ তো বারবার চেক করলাম, যেটা রিটেন ভাইবা, যেটা ওখানে দেখলাম যে 25 তারিখে কোনো শিডিউল নাই, মানে ওইটার জন্য। না ভাইয়া, ওইটা ছিল। এনিওয়েজ, আমরা ছিল না? আমাদের মনে হয় রেগুলার পড়াতে যাই। আমরা শুরু আচ্ছা। করব আজকে। এটা হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ক্লাস। আজকে আমাদের এটা রিস্ক ম্যানেজমেন্ট ক্লাস। রিস্ক ম্যানেজমেন্টে রিস্ক ম্যানেজমেন্টে আমরা, আপনি তো আমাকে সবাই জানেন, আমার আর ইন্ট্রোডাকশনের দেওয়ার দরকার নাই। আমরা প্রফেশনাল জার্নি থেকে বিভিন্ন কোর্সের ইনকর্পোরেশন করি, বিভিন্ন কোর্সের সাথে থাকি। তার মধ্যে ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, জিআইবিবি এবং এআইবিবি কোর্সটা আমরা কন্ডাক্ট করি। এর পাশাপাশি সিডিসিএস এর ক্লাস করি, আমরা সিডিসিএস এর ব্যাচ নিয়ে কাজ করি। আর ব্যাংক প্রমোশন রিটেন এবং ভাইবার একটা কোর্স নিয়ে কাজ করি, যেটা খুবই ইফেক্টিভ কোর্স। যারা আমাদের সাথে আছেন, ওটাতে আমরা আমাদের অলরেডি নিয়ার অ্যাবাউট 10টা ক্লাস হয়েছে। জেনারেল ব্যাংকিংটা আমরা কমপ্লিট করেছি। ওটা খুবই কম্প্রিহেন্সিভ এবং ইফেক্টিভ কোর্স। যারা ব্যাংক সুইচ করতে চান, যাদের ভাইবা পেন্ডিং, অথবা যারা রিটেন পরীক্ষা আছে, প্রত্যেকটা স্টেপ সেখানে কভার করে, কারণ আমরা সেখানে 360 ডিগ্রি টোটাল নলেজটা একসাথে শেয়ার করার চেষ্টা করি। আচ্ছা। আর আমাদের আজকের এখনকার প্রি শিডিউল টাইম অনুযায়ী এখন আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ক্লাস, আপনারা, আমি তো সবার সাথে শেয়ার করেছি যে আমরা প্রতি মঙ্গলবার আপনাদের পরের উইকের ক্লাস রুটিনটা দিয়ে দিব, 4টা ক্লাস, কোন সময় কোন ক্লাস। অনেকে আছেন একটা বা দুইটা সাবজেক্টে পড়বেন, বা 3টা সাবজেক্টে পড়ছেন। আপনার শিডিউল যখন থাকে তখন আপনি জাস্ট লিঙ্ক অনুযায়ী এক্সেস নিয়ে নিলে হয়ে যাবে। আমাদের সোফার আই নো মানে খুব ইমার্জেন্সি কোনো প্রবলেম না হলে ক্লাস লেট হবে না, ডিলে হওয়ার কোনো সম্ভাবনা নাই, যদি আনইন্টারাপ্টেড মানে ইলেকট্রিসিটি বা অন্য কোনো প্রবলেম না হয়। যদি কোনো কারণে আমার কোনো মানে অ্যাবনর্মালিটি বা অ্যাবসেন্সের কোনো ইস্যু থাকে, ফ্যামিলি ইস্যুস থাকে, তখন আমি গ্রুপে আগেই মেসেজ দিয়ে দিব যে আজকের এই ক্লাসটা পোস্টপোন হবে। সুতরাং আপনি একটু মেন্টালি প্রিপেয়ার থেকে, মানে টোটাল কমিউনিকেশনটা আমাদের পেইড গ্রুপে আমরা ইনক্লুড করব। কারণ পেইড গ্রুপে আপনাদের টোটাল টোটাল সিনোপসিস, রেকর্ডিংস, তারপরে হচ্ছে লিঙ্ক, সব একসাথে যাবে। দেখেন, একটা ক্লাস শেষ হলে সেটার একটা রেকর্ডিং যাবে, তারপরে একটা ক্লাস নোটিশ যাবে, একটা সিনোপসিস যাবে। এরকম প্রতিদিন প্রতি উইকে 4টা করে ক্লাস, তার মানে 12-13টা সিনোপসিস, মানে রিডিং ম্যাটেরিয়ালস বা কন্টেন্ট একসাথে ওই গ্রুপে যাবে। দ্যাটস ওয়াই আমরা ওই গ্রুপটা রেস্ট্রিক্টেড করছি আপনাদের পারমিশন নিয়েই। আর কমন গ্রুপে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে যে কোনো ইস্যু নিয়ে, আপনারা শেয়ার করতে পারবেন। কেউ যদি মনে করেন আমি অলওয়েজ ওকে, মানে আমার এন্ড থেকে কখনো কোনো ধরনের ডিস্টার্ব এখনো পর্যন্ত পাননি কেউ, শুধুমাত্র অফিস সময় যদি আমি ব্যস্ত থাকি তাহলে। আদারওয়াইজ কেউ আমাকে ফোন দিলে আমি যদি সাথে সাথে ফোন ব্যাক করতে না পারি, লেটার হলেও আমি ফোন করি, কমিউনিকেশন করি। সুতরাং আপনারা যদি মনে করেন যে ভাইয়া ওয়ান টু ওয়ান কথা বললে আমাদের জন্য ভালো হবে, টেক্সট করলে ভালো হবে, কোনো সমস্যা নাই, আই এম অলওয়েজ ওপেন ফর ইউ। শুরুতে রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস। আজকে আমরা রিস্ক ম্যানেজমেন্টের ইস্যুটা নিয়ে আমরা একটু কথা বলবো। রিস্ক ম্যানেজমেন্ট আমাদের আহ, মোটামুটি আমরা যেরকম প্রিপারেশন নেই ওই রকম প্রিপারেশন থেকেই অ্যাজ ইউজুয়াল কোয়েশ্চেন আসে।
বা আপনি যদি মোটামুটি প্রিপারেশন নিতে পারেন, রিস্ক ম্যানেজমেন্ট পাস ফেল করার কোনো সম্ভাবনা আমার কাছে নাই অন্তত পক্ষে। তবে সবাইকে একটা রিকোয়েস্ট, দুইটা রিকোয়েস্ট, এটা খুবই হাম্বল রিকোয়েস্ট। এক নাম্বার হচ্ছে আপনারা লাইভ ক্লাসটা আপ্রাণ চেষ্টা করবেন লাইভ ক্লাসে জয়েন করতে, কারণ লাইভ ক্লাস যে আমার রিস্ক ম্যানেজমেন্ট আমি নিয়ার অ্যাবাউট ধরেন 8টা 9টা বা 10টা ক্লাস নিব, 10টা ক্লাসে যে জয়েন করতে পারবে লাইভ ক্লাসে সে ফেল করবে না। আমি গ্যারেন্টি দিব, আমি গ্যারেন্টি দিব উনি ফেল করবেন না। যদি লাইভ 10টা ক্লাসে আপনি প্রেজেন্ট থাকতে পারেন, সেম ওয়ে একই ওয়েতে যদি আমার অন্য যে 5টা সাবজেক্ট আছে সেগুলি লাইভ ক্লাস যতগুলি থাকবে, ক্রেডিট অপারেশন একটু বেশি ক্লাস থাকে, অন্য সাবজেক্টগুলি সাধারণত 8-9টা ক্লাসে আমি কভার করে ফেলি। যেমন অপশনাল সাবজেক্টটা 5-6টা ক্লাসে কভার করে ফেলি। তারপরে ইসলামী আইসিটিও 8টা 9টা ক্লাসে আমরা কভার করে ফেলতে পারবো, জিএফআই তেও 8টা ক্লাসে কভার করে ফেলতে পারবো। সবকিছু মিলে অন অ্যান এভারেজ 8 থেকে 10টা ক্লাস আমার থাকে একটা সাবজেক্ট। কেউ যদি লাইভ ক্লাসে জয়েন করতে পারেন সবগুলি ক্লাস, আপনি 6টা সাবজেক্টের জন্য প্রিপারেশন নিলে 6টায় পাস করবেন। কারণ আমি আসলে কি করি, আমার এই উইকে আপনি রিস্ক ম্যানেজমেন্টের একটা ক্লাস পাবেন, ট্রেড ফাইন্যান্সের একটা ক্লাস পাবেন, আগামীকালকে আমরা 2টা ক্লাস রেখেছি ক্রেডিট অপারেশন, আর হচ্ছে আরেকটা ক্লাস রেখেছি জিএফআই তে 4টা ক্লাস রেখেছি। তাহলে এই উইকে 4টা ক্লাসের আমার সম্ভবত 1 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিট করে আমি ক্লাস নেব। এই ক্লাসের পরে আপনাকে একটা সিনোপসিস দিব, একটা রেকর্ডিং দিব। 4টা ক্লাস মিলিয়ে রেকর্ডিং হবে 4 ঘন্টা 4.5 ঘন্টা, 4টা সিনোপসিস দিব। ক্লাস লাইভ ক্লাসে থাকলে আপনি ওয়ার্ম আপ হলো, সবকিছু জানা হলে এই যে পরের ক্লাস শুরু হবে ফ্রাইডে, পরের ফ্রাইডে, মাঝখানের 5 দিনে আপনার কাজ হচ্ছে 4টা রেকর্ডিং আরেকবার শোনা, যে সিনপসিসটা দিচ্ছি এটা একটু গোথ্রো করা, আধা ঘন্টা গোথ্রো করেন, অথবা সিনপসিস মানে আমার রেকর্ডিংটা শোনার সাথে সাথে একটু দেখেন। আর কোনো কাজ নাই প্লিজ। লাইভ ক্লাস খুব ইম্পর্টেন্ট, লাইভ ক্লাসের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। যত রকম কথা বলি, অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো প্রিপারেশন ভাইয়া আপনার এখানে জয়েন করেছি না, আমি গত বছর ক্লাসের সময় ডিক্লেয়ার করেছি কারা কারা পাস করবে, দে অল হ্যাভ পাসড। প্লিজ, আমি মনিটর করতে পারি। লাইভ ক্লাসের ভ্যালু অন্য কোনো ক্লাসের সাথে কখনো কম্পারিজনে নেওয়া যাবে না। ইন অ্যাক্সিডেন্ট যদি আপনার কোনো কারণে কোনো লাইভ ক্লাস মিস হয়, তাহলে আপনি রেকর্ডিং শুনবেন, কিন্তু আপডেটেড রেকর্ডিং। ফ্রাইডে স্যাটারডেতে আমি রেকর্ডিং দিচ্ছি, নেক্সট ফ্রাইডে স্যাটারডের আগে ওই রেকর্ডিং কমপ্লিট করবেন, তাহলে আপনি লাইভ থাকতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি রেকর্ডিং পড়া জমে যায়, পরীক্ষার 3 দিন আগে আবার প্রিপারেশন নেওয়া শুরু করবেন, আগের মতো ডিপ্লোমা যেভাবে পড়েছেন সেভাবে হবে, রেজাল্টও কিন্তু ভাইয়া ওভাবে হবে। আমি যত গাইডলাইন আমি বলি, আমি যে শিট দিচ্ছি, আমি যে সাজেশন দিচ্ছি, নেভার এভার দরকার নাই এর বাইরে কোনো জিনিস পড়া। এই শিটটাই পড়েন, আপনি পাশ করে আসবেন, কোনো সম্ভব কোনো কোনো মানে ইয়ে নেওয়ার কোনো মানে অবনর্মাল হওয়ার কোনো সুযোগ নেই। বিকজ এই শীটের উপর পড়ে, এই শীটের উপর পড়ে ইকোনমিক্সে 93 পেয়েছে, টপার হয়েছে। এই শীটের উপর পড়ে ট্রেডে টপার হয়েছে, যারা ওই যে আইবিবির যে পুরস্কার পুরস্কার নিয়েছে। সুতরাং এই শীট খুবই ভ্যালুয়েবল শীট। আমরা অনেকগুলি জিনিসকে একসাথে অ্যাকুমুলেট করে শীটটা কভার করি। সুতরাং শীটের উপর আপনি রিলাই করবেন, লাইভ ক্লাস করবেন, তারপরে একবার রেকর্ডিং শুনবেন। লাইভ ক্লাস না করতে পারলে রেকর্ডিংটা একটু রিকভারি করবেন উইকের মাঝখানে। এটা হচ্ছে আপনার কাছে আমার রিকোয়েস্ট। কারণ আপনারা পেমেন্ট করেছেন, যারা পেমেন্ট করেছেন, পেমেন্ট করে একটা গ্রুপে অ্যাড হয়েছেন, এত কষ্ট করে পড়বেন, যদি রেজাল্টটা ভালো না আসতে পারে আপনাদের চেয়ে আমার খারাপ লাগবে বেশি। সো আমি মানে হাম্বলি রিকোয়েস্ট করব, আপনারা আমার রিকোয়েস্ট একটু অ্যালাউ করেন প্লিজ। 2 মাস বা 2.5 মাস ইনশাল্লাহ আপনি দেখবেন ফ্রুটফুল রেজাল্ট পাবেন। রিস্ক ম্যানেজমেন্টে আমরা একটু প্রথমে টেকনিক্যালি আমরা যে কাজটা করি, আমরা একটু কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি। কোয়েশ্চেন আসলে আসে কিভাবে আমার তো জানা দরকার, যারা নতুন আছেন বা যারা প্রথম পরীক্ষা দিবেন, যারা যে এবিবি থেকে এভাবে ফ্রেশ ব্লাড, কোয়েশ্চেনটা আসলে কেমন থাকে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত, এটা লাস্ট গত বছরের কোয়েশ্চেনটা নিচ্ছি আমি। আমি ডিটেইল সব কোয়েশ্চেন পড়ে পড়ে যেতে পারবো না, যাব না, বিকজ এই কোয়েশ্চেন নিয়ে আমরা কাজ করব, আমাদের আমরা অ্যানালাইসিস করব, এই কোয়েশ্চেন নিয়ে আমরা কাজ করব। এবং আমরা যে সাজেশন দিব সেই সাজেশনে প্রত্যেকটা সাজেশনে আমরা কোয়েশ্চেনটা এবার এবার নতুন করে আপনাদের জন্য একটু অ্যালাউ করে দিব। সেটা হচ্ছে আমরা অ্যান্সারের পাশাপাশি কোন ইয়ারে কোয়েশ্চেন আসছে সেটা একটু লিখে দিব। এটা আপনাদের জন্য সুবিধার হবে, এটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে। আমি এটুকু একটু করে দিব, তাহলে আপনারা কোয়েশ্চেনের গ্র্যাভিটিটা বুঝতে পারবেন।
প্রথমে আসছে হোয়াট ইজ রিস্ক, হোয়াট আর দ্য মেথড অফ আইডেন্টিফাইং অফ রিস্ক। আমাদের শীটের কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ফিচার অফ ওয়েল ক্রাফটেড রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট। আমাদের শীটের কোয়েশ্চেন। ওয়েল ক্রাফটেড কথাটা বলার কারণে, রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট আমরা পড়েছি, ওয়েল ক্রাফটেড বলার কারণে পরীক্ষার পরে দুইজন এসে বললো যে ভাইয়া ওয়েল ক্রাফটেড রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টটা কি, এটা তো পড়ার নেই। পড়ায়নি মানে কি? রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টটা পড়েছেন? বলে যে ভাইয়া রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট পড়েছি, কিন্তু ওয়েল ক্রাফটেড রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টটা পড়ি। আচ্ছা, পরীক্ষা আইবিবি তে এই টাইপের ইন্টেলেকচুয়াল কিছু জায়গা আপনাকে একটু টেস্ট করবে, একটু কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিবে, একটু টোনটা চেঞ্জ করে দিবে। আপনার তো একটা ইন্টেলেকচুয়াল স্ট্যাটাসটা যাচাই করবে তারা। এই কোয়েশ্চেনটাতে আসলে সেটাই করার চেষ্টা করা হয়েছে। ওয়েল ক্রাফটেড রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্ট মানে যেই রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টটা ব্যালেন্স স্টেটমেন্ট যেটা, সেটা। তাহলে ব্যালেন্স স্টেটমেন্ট আর রিস্ক অ্যাপিটাইট স্টেটমেন্টের মধ্যে বেসিকলি কোনো পার্থক্য নাই। মানে আমরা যে প্রশ্নটা পড়েছিলাম আসলে শীট থেকে, সাজেশন থেকে, সেইটা লিখলেই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হয়ে যেত। সুতরাং আপনি কোয়েশ্চেন পারেন, পড়েছেন, পরীক্ষার হলে লিখতে গিয়ে যদি কোয়েশ্চেনের একটু মুভমেন্ট, স্লাইডলি চেঞ্জটা আপনি ধরতে না পারেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য প্রবলেম হবে। সেজন্য লাইভ ক্লাসটা জরুরি। বিকজ এই ক্লাস আমরা কোয়েশ্চেন পড়তে গেলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই কোয়েশ্চেনটাকে অ্যানালাইসিস করি, যেটা আপনার জন্য ফ্রুটফুল হবে। রিস্ক ম্যানেজমেন্টটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ রিস্ক ম্যানেজমেন্টটা আপনাদের ট্র্যাকের বাইরের সাবজেক্ট। রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে অনেকেই কাজ করে না। জেনারেল ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, ট্রেড, ক্যাশ, ম্যাক্সিমাম রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন না। রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, সিআরএম এর কিছুটা পার্ট সাধারণত রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। সেই হিসেবে রিস্ক ম্যানেজমেন্ট আপনাদের নতুন সাবজেক্ট। এখানকার টোনটা সাধারণত সার্কুলার বা রেগুলেশনস গাইডলাইন বেজ হয়। সো ওই টোনগুলি একটু ধরতে হবে, ধরে আপনাকে অ্যান্সার করতে হবে। রিস্ক ম্যানেজমেন্টে আমরা ইংরেজি শিট দিব, এটাতে আমরা বাংলা শিট দিব না। কারণ বাংলা শিটে রিস্ক ম্যানেজমেন্ট রিস্কি সাবজেক্ট হয়ে যাবে আপনার জন্য, খুব ভালো লিখতে পারবেন না পরীক্ষার হলে। ওই সার্কামস্টেন্সেস চিন্তা করে আমরা ইংরেজি শিটটাই শুধু দিব। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেনটা আমরা আলোচনা করছি। 2 নম্বর, হাউ ডু ইউ ডিফাইন ফাইন্যান্সিয়াল রিস্ক। এবিসি দিয়ে 3টা কোয়েশ্চেন এসছে। 3 নম্বর কোয়েশ্চেন আসছে অডিট কমিটি ইন্টারনাল অডিটরের মধ্যে একটা কনসলিউশন স্ট্রাকচার নিয়ে একটা কোয়েশ্চেন আসছে। 4 নম্বরে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, ইআরএম প্রসেস বলতে কি একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে প্রশ্ন আসছে। জাকির ভাই তারপরে একটু কথা বলবো। আপু আমি নিব, কোয়েশ্চেন নিব আপনাকে, জাকির ভাই, আমি নিব। আচ্ছা ঠিক আছে। তারপরে থ্রি লাইন অফ ডিফেন্স ইম্পর্টেন্স ইন অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট। এটা বরাবর বলে থাকি যে ইম্পর্টেন্ট আসবেই আসবেই। এই কোয়েশ্চেনটা লাস্ট ইয়ারও বলা ছিল যে এটা খুব ভালো করে পড়বেন, এবং বরাবর এই কোয়েশ্চেনটা রিস্কের যে কয়েকটা স্ট্যান্ডার্ড আছে, খুঁটি খুঁটি বলা চলে, যে কয়েকটা প্রশ্নকে রুল অফ থাম বলা চলে ইম্পর্টেন্টের দিক থেকে, থ্রি লাইন অফ ডিফেন্স তার মধ্যে একটা। এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা আসছে, 7 মার্কস ক্যারি করছে যে থ্রি লাইন অফ ডিফেন্সের। ডিফাইন ই কেওয়াইসি, হাইলাইটেড ডিফারেন্ট ফর্মস অফ ট্রেডিশনাল কেওয়াইসি। তারপরে 5 নম্বরে এবিসি দিয়ে 3টা কোয়েশ্চেন আসছে। 6 নম্বরে রাইট দ্য সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রসিডিওর অফ এএমএল সিএফটি রিস্ক। যেটা আপনারা আমাদের যে আজকে এমএল এর যে প্রমোশন পরীক্ষা দিয়েছি, সেখানে এই কোয়েশ্চেনটা আছে, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আর এইটা আমাদের রিস্ক ম্যানেজমেন্টে আপনাদের বইতে কিন্তু এই কোয়েশ্চেনটা ছিল না, নাই। ইন্ডিপেন্ডেন্ট রিস্ক সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রসিডিউর, এটা আমাদের শীটেও আমরা এই কোয়েশ্চেনটা রাখিনি, মানে যেহেতু বইতে ছিল না আমরা রাখিনি। বাট এএমএল সিএফটির পার্সপেক্টিভে এই কোয়েশ্চেনটা কিন্তু ওরা অ্যাড করেছে। অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি, এটা এটা আছে। এবিসি 3টা কোয়েশ্চেন দিয়েছে। 7-এ গিয়ে একটা ম্যাথ আসছে, খুব ইম্পর্টেন্ট কথা। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ডেসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন টায়ার 1 অ্যান্ড টায়ার 2 ক্যাপিটাল, এটা আমরা পড়বো একটা চ্যাপ্টারে। এখানে একটা ম্যাথ আসছে, ম্যাথে 3 4 12, 12 মার্কস। তারপরে সিতে একটা রেশিও আসছে, রেশিওর অবজেক্টিভস নিয়ে কোয়েশ্চেন আসছে। মানে সিমস টু বি আর ইজিয়ার দে, যে এইখানে একটা ম্যাথ আসছে অলমোস্ট 20 20 বলা চলে। লিভারেজ রেশিও কাকে বলে, সেটা কিভাবে মেনটেন হয়, ম্যাথের মতোই লিভারেজ রেশিও আপনি লিখতে পারলে এটাতে ভালো মার্কস পাবেন। এই ম্যাথটা বরাবর আমরা প্র্যাকটিস করেছি, এবং এটাতে একটা দুইটা ইভেন্ট ছাড়া অন্য ইভেন্টগুলি আমি অলমোস্ট মুখস্থ, যে এটার আসলে কোথায় কিভাবে কি থাকে না না থাকে। 8 নম্বর, হাউ ডাজ ভেসেল 3 ডিফার ফ্রম ভেসেল 2। কমন প্রশ্ন এটা, আমরা একদম ভেসেলের একটা চ্যাপ্টার আমি সবাইকে
ভেঙে ভেঙে বলার চেষ্টা করি, প্লিজ। ব্যাসেলটা যে ভালো পারবেন রিস্ক ম্যানেজমেন্টে তিনি পাশ করে যাবেন। ব্যাসেলটা যিনি ভালো পারবেন রিস্ক ম্যানেজমেন্ট তিনি পাশ করে যাবেন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই কথাটা আমি বলি, বলার চেষ্টা করি, ভাই ব্যাসেলটা ভালো করে পড়বেন। আপনাদের জন্য অ্যাডভাইস, ভেসেল নামক একটা চ্যাপ্টার আছে, লাস্ট চ্যাপ্টার, এটা আমার 2 ঘন্টার একটা ম্যাথের ক্লাস আছে। এডিশনালি আমাদের রিভিউ একটা ক্লাস থাকে। যারা ভেসেলটা ভালোভাবে বুঝতে পারবেন তারা রিস্ক ম্যানেজমেন্টে পাশ করার সম্ভাবনাটা 50% বেড়ে যাবে। মানে রিস্ক ম্যানেজমেন্টের ওই চ্যাপ্টার থেকে আপনি কোয়েশ্চেন কমন পাবেন কমপক্ষে 30, কমপক্ষে 30। এই পরীক্ষায় দেখেন রিস্ক ম্যানেজমেন্টের ভেসেল থেকে এই প্রশ্নটাও আসছে, এটাও আসছে, দুইটা ম্যাথ আসছে, দুইটা ম্যাথ আসছে। এই ম্যাথটায় আমাদের গত বছরের আমাদের প্র্যাকটিসের তুলনায় এটাকে একটু চেঞ্জ করেছে এই ম্যাথটা, বাট এই ম্যাথটা আমরা আমাদের অ্যাজ ইউজাল ম্যাথ, বাট এই ম্যাথটা একটু চেঞ্জ করেছে। তা আমরা এই এর আলোকে ওই এই ম্যাথের মতোই একটু চেঞ্জ করানো আর কি। দেখেন রিস্ক ওয়েটেড অ্যাসেট এখানেও আছে, এখানেও আছে, টিয়ার ওয়ান ক্যাপিটাল এখানেও আছে, টিয়ার ওয়ান ক্যাপিটাল নিয়ে এখানেও কাজ আছে। বাট এই প্যাটার্নের ম্যাথটা আমরা লাস্ট ইয়ার করিনি। এটা এটা একটু টাফ, একটু টাফ। তো এই ম্যাথটা আমাদের গত বছরের পরীক্ষার জন্য আমার কাছে হিসাব অনুযায়ী যেটা আমাদের কমন পড়েছে, এইটা আমাদের কমন পড়েনি। এই ম্যাথটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটু আরেকটু কাজ করা দরকার, বাট টপিকস একই চ্যাপ্টার। 10 নম্বরে গিয়ে এই ক্যালকুলেটস এলসিআর, এনএসএফআর, এডিআর রেশিও, লিভারেজ রেশিও সব পরীক্ষার থেকে সোজা কোয়েশ্চেন। এই পার্ট থেকে, এই ম্যাথ থেকে রেশিও গুলি নিয়ে আসছে। মানে আমরা যখন, আমি একটু পরে শীটটা দেখাবো, একটু পরে আমরা যাবো এই রেশিও গুলি, এগুলি নিয়ে আমরা কাজ করব। রিস্ক ম্যানেজমেন্টে 6-7টা রেশিও থাকে পরীক্ষা, মানে 6-7টা রেশিও পড়তে হয়। 6-7টা রেশিও থেকে 10 মার্কস থাকে পরীক্ষা। খুব স্ট্রেট ফরওয়ার্ড বললে, শর্ট নোটে আমরা সবগুলি রেশিও ফর্মুলা সহ পড়েছি। যাদের ওই রেশিও গুলি ফর্মুলা সহ পড়া আছে তারা এই ম্যাথটা কিন্তু নিজেরাই করতে পারে, কারণ এই 4টার ফর্মুলা আমরা শর্ট নোটে পড়েছি। সুতরাং কেউ যদি মনে করেন যে একটু মাথা খাটিয়ে ম্যাথটা করতে যান, করতে পারার কথা। বাট এই টাইপের ম্যাথ আমি আসলে প্র্যাকটিসে যাইনি, এই ম্যাথটা আমরা প্র্যাকটিস করেছি। হোয়াট এভার ইট ইজ। তারপরে হচ্ছে 10 নম্বরে রাইট শর্ট নোটস অফ এনি 5 অফ দ্য ফলোইং কোয়েশ্চেন। এখানে আছে 3, 6, 7টা শর্ট নোট আছে। 7টা শর্ট নোটের মধ্যে 5টা শর্ট নোট পরীক্ষা দিতে হবে। সব শর্ট নোট আমাদের মোটামুটি সবই কমন। মানে আমার যদি একদম একদম লয়ালিটি দিয়ে চিন্তা করি তাহলে এই ম্যাথটা আমাদের কাছে একটু মনে হয়েছে একটু অ্যাবনর্মাল। বাট এই ম্যাথের যেহেতু আমরা 4টা রেশিওই পড়েছি সেই হিসেবে আপনি লিখতে চাইলে লিখতে পারেন। আর সিআইবির এই জায়গাটাতে রাইট দ্য সেলফ অ্যাসেসমেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রসিডিউর, এই কোয়েশ্চেনটা আমাদের কোয়েশ্চেনে আমরা রাখিনি গত বছর। এই কোয়েশ্চেন আর ওইটা ছাড়া বাকি কোয়েশ্চেন গুলি আমাদের অ্যাজ ইউজুয়াল কমন কোয়েশ্চেন, সবগুলি আমাদের সাজেশন থেকে আসা। যদি আমি বাদ দিই, ধরেন ফর্মাল ওয়েতেই বাদ দিলাম, যে মনে হয় এটা একটু অ্যাবনর্মাল হয়েছে ম্যাথ, ঠিক আছে 9 নম্বরটা বাদ দিলাম। বাকি যে 8টা কোয়েশ্চেন বা 9টা কোয়েশ্চেন, 9টা কোয়েশ্চেন থেকে যদি কেউ আমার রেগুলার ক্লাস করে থাকেন, কোনো না কোনো ক্লাসে রিপিটেডলি এই আলোচনাগুলি আমি করেছি বিভিন্ন ইস্যু নিয়ে। এবং এই একটা ম্যাথে আপনার 20 ক্যারি করার কথা। তারপরে অন্য যে কোয়েশ্চেন গুলি আছে শর্ট নোট গুলি, সব শর্ট নোট কমন পড়েছে। অন্যান্য চ্যাপ্টারে যে আলোচনা আছে সেগুলি সবই আপনাদের কমন, যারা মানে লাস্ট ইয়ারে পরীক্ষা দিয়েছে। মানে আমি বারবার বারবার বলি, বরাবর সব ক্লাসেই বলি, আমি আপনাদের যেই সাজেশনটা দেই, যে সলিউশনটা দিব, যে কোয়েশ্চেনটা করব, যে সিনারিও আমি একটু কমানোর চেষ্টা করি। আমার মনে হয় রিস্ক ম্যানেজমেন্টে সবকিছু মিলিয়ে গত বছর আমি সাজেশনে দিয়েছি 27 বা 28টা কোয়েশ্চেন। এটা কিন্তু খুবই টাফ যে 27-28টা কোয়েশ্চেন দিয়ে আপনার সিলেবাসটাকে ছোট করে ফেলা, ফেলে তারপরে আপনাকে প্রিপারেশন ইমপ্রুভ করা। সেখান থেকে আমি আমার হিসাব অনুযায়ী ফ্রেশ 8টা কোয়েশ্চেন সবার কমন পড়েছে। একটা ম্যাথ ট্র্যাকের একটু বাইরে ছিল, অন্য কোয়েশ্চেন পার্শিয়ালি কমন পড়েছে। এখন 8টা কোয়েশ্চেন যার কমন সেখান থেকে 5টা কোয়েশ্চেন একদম হেসে খেলে অ্যান্সার দিয়ে চলে আসার কথা এবং পারার কথা। সবকিছু মিলিয়ে আমার অবজারভেশন লাস্ট ইয়ারের কোয়েশ্চেন থেকে এতটুকু। এখন এই কোয়েশ্চেন থেকে তো আমাদের লার্নিং নিতে হবে। আমি এবারে যখন প্রিপারেশন নিব আমি কি করব? প্রথম লার্নিং, রিস্ক ম্যানেজমেন্টে একের অধিক কোয়েশ্চেন থাকে এবিসি দিয়ে। 2 নম্বর হচ্ছে ম্যান্ডেটরি কোনো কোয়েশ্চেন থাকে না, এটা খুব ইম্পর্টেন্ট। এমন যদি হয় একটা বড় কোয়েশ্চেন দিয়েছে এটাকে ম্যান্ডেটরি করে দিয়েছে, রিস্ক ম্যানেজমেন্টে এরকম কোনো ম্যান্ডেটরি স্ট্রাকচার থাকে না। 3 নম্বর একটা খুব ভালো পয়েন্ট আছে রিস্ক ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টে কোনো পয়েন্ট একটা চ্যাপ্টার থেকে সাধারণত কোশ্চেন থাকে। মানে যদি এক সেট কোশ্চেন করে এক চ্যাপ্টার থেকে
অ্যাকসেপ্ট কোয়েশ্চেন পাওয়া যায়। যেমন দেখেন, এই এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, হোয়াট আর দ্য কজেস অফ ফ্যাক্টর অফ অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট, বা ইকিউআইসি, এই পুরোটা একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসছে। সো চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন থাকে, এমন থাকে না যে প্রথম চ্যাপ্টার থেকে একটা, লাস্ট চ্যাপ্টার থেকে একটা, মিলিয়ে অ্যাকসেপ্ট কোয়েশ্চেন আসছে, এরকম হয় না। এটা আপনার জন্য একটা বেনিফিটেড পয়েন্ট। 3 নম্বর হচ্ছে ম্যাথের একটা ফ্যাক্টর থাকে। ম্যাথের ফ্যাক্টরটা আমরা অন্য অন্য কোয়েশ্চেন একটু আলোচনা করে তারপরে ডিসিশন নিব ম্যাথের প্রিপারেশনটা আমাদের আসলে কিভাবে কি নিতে হবে। এই কোয়েশ্চেনে আপাতত দেখছি লাস্ট ইয়ারের কোয়েশ্চেনে 2টা ম্যাথ আসছে। আহ, এই ম্যাথে হচ্ছে 12, এই ম্যাথে হচ্ছে 12, 2টা কোয়েশ্চেন আসছে। সো এই 2টা কোয়েশ্চেন ম্যাথে আমরা পেয়েছি। আর শর্ট নোট আসছে 1 2 3 4 5 6 7, 7টা শর্ট নোট আসছে, যেখান থেকে আমাকে 5টা কোয়েশ্চেন শর্ট নোট অ্যান্সার করতে হবে। এইটা গানা বি টাফ, 7টা থেকে 5টা। বাট শর্ট নোট অলওয়েজ কমন পড়ে, শর্ট নোট নিয়ে আপনার খুব বেশি মানে টেনশনে যাওয়ার দরকার নাই। বাংলা কোয়েশ্চেনটা দেখি এবং এই জায়গাটাতে আপনাদের একটু নোটিফাই করি। দেখেন, বাংলা কোয়েশ্চেনে যখন আসে তখন বাংলার বিভিন্ন ওয়ার্ডের মিনিং এ আপনি অনেক সময় ঝামেলার মধ্যে পড়ে যাবেন। নাম্বার ওয়ান হচ্ছে, এই কোয়েশ্চেনে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে 7 নম্বর কোয়েশ্চেনটা পুরোটা এই 7 নম্বর দেখতে। তাহলে এই 7 নম্বরে প্রথম প্রশ্নটা হচ্ছে ডেসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন টিয়ার 1 ক্যাপিটাল অ্যান্ড টিয়ার 2 ক্যাপিটাল। আপনি যদি টিয়ার 1 এবং টিয়ার 2 ক্যাপিটাল বাংলা পড়েন, আপনাকে তো এই কোয়েশ্চেনটা ইংলিশ ইনস্ট্রাকশন দিচ্ছে। এটা একটা ইম্বিগুয়াস সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে না? ম্যাথ করবেন আপনি, পুরোটা ম্যাথের প্র্যাকটিসটা ইংরেজি লিখতে হবে, যেহেতু বলেছে 7 নম্বর কোয়েশ্চেন দেখতে। তাহলে ম্যাথটা দেখবেন ইংরেজিতে। এই কোয়েশ্চেনটা ওরা ইনস্ট্রাকশন দিয়েছে এই প্রশ্নটা দেখতে, তার মানে এটাকে আপনি ইংরেজিটাকে বাংলায় কনভার্ট করে লিখতে হবে। বাংলায় প্রশ্নটাকে আগে কনভার্ট করবেন, তারপরে অ্যান্সার লিখবেন। আমি এটা এই 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 কোয়েশ্চেনটা বা এই সাবজেক্টটা যেহেতু রুলস এন্ড রেগুলেশনস এর উপরে, গাইডলাইনের উপর ডিপেন্ড করে, এত কষ্ট করার দরকার নাই। সিম্পলি এত কষ্ট করার দরকার নাই। এবং ভ্যাসেলের টোনগুলি, টপিকস গুলি, অন্যান্য চ্যাপ্টার টপিকস গুলি ইংরেজি যতখানি প্রাণবন্ত, বাংলা ততখানি প্রাণবন্ত না। রিস্ক ম্যানেজমেন্ট প্লিজ। অনেকেই চিন্তা করছেন যে আমি তাহলে বাংলা পরীক্ষা দেওয়ার চিন্তা করছি, বাংলা পরীক্ষা দিব, রিস্ক ম্যানেজমেন্ট কমপ্লিটলি, রিস্ক ট্রেড ফাইন্যান্স এগুলি কমপ্লিটলি আমি ডিসরিগার্ড করি। বাংলা পরীক্ষা দিয়ে আপনি খুব বেশি ভালো রেজাল্ট পাবেন না, কারণ এই এর যে ল্যাঙ্গুয়েজ, এর যে সাবজেক্টগুলি সবই ইন্টারন্যাশনাল মার্কেট, ন্যাশনাল মার্কেট, অথবা টিচারদের কাছে অল আর কনভেইং ইন ইংলিশ। সুতরাং আপনার হয়তো শুরুর দিকে একটু কষ্ট হবে। আমি তো বাংলা বলছি, আমি শীটটা যখন পড়াবো, আমি যখন শীটে যাবো তখনও বাংলা বলবো। সুতরাং ওয়ারিড হওয়ার কিছু নাই, মানে আপনারা খুব চিন্তা করার কিছু নাই। বাট বাংলা পরীক্ষাটা ডিসরিগার্ড করেন, বাংলা পরীক্ষা ভালো করার সম্ভাবনা কম। 7 নম্বর ইংরেজি দেখতে বলছে, 8 নম্বর, 9 নম্বর ইংরেজি দেখতে বলছে, 10 নম্বর ইংরেজি দেখতে বলছে। এবার দেখেন 10 নম্বর শর্ট নোট, ইংরেজি দেখে এটাকে বাংলা করেন, বাংলা করে আপনি পরীক্ষা দেন। প্রবলেম যেটা হবে, 10 নম্বর বলেছে আপনি ইংরেজি অংশ দ্রষ্টব্য, ইন্টারেস্ট রেট রিস্ক বুঝলাম, এটাকে ইংরেজি বাংলা করলে আপনি বুঝতে পারবেন। স্ট্রেস টেস্টিং এর বাংলা আপনি জানেন কিনা এটা একটু শিওর হবেন। কন্টিজেন্সি প্ল্যানিং এর বাংলা আপনি জানেন কিনা একটু শিওর হবেন। অথবা বাংলা পড়েছেন, সেটার ইংরেজি যে কন্টিজেন্সি প্ল্যানিং, আপনি তো বাংলা প্রিপারেশন নিয়েছেন, সো আপনি তো সব বাংলা পড়ে আসছেন। এখন কন্টিজেন্সি প্ল্যানিং এর বাংলা কি, সেটা যদি আপনি বাংলাটা জানেন, সেটার ইংরেজি কি এটা যদি না জানেন, তাহলে কিন্তু কন্টিজেন্সি প্ল্যানিং এর সাথে আপনি অ্যালাইন করতে পারবেন না। ইনহিয়ারেন্ট রিস্ক, এটার বাংলা কি, বাংলা যদি জানেন ভালো কথা, বাংলাটার আবার ইংরেজি কি সেটা জানেন কিনা এটা একটু কনফার্ম হতে হবে। এত কনফার্মেশন কভার করার পরে আপনি আসলে বাংলা পরীক্ষা দিতে পারবেন রিস্ক ম্যানেজমেন্ট। সো ওয়াই, প্লিজ, আমি কমপ্লিটলি ডিসরিগার্ড করি। এবং এই জন্য মানে 1 2 জন মাঝে মাঝে বলে যে ভাইয়া মানে ট্র্যাকের বাইরে হয়, বাংলা দিতে চাচ্ছি, বাট আমি কমপ্লিটলি ডিসরিগার্ড করি। প্লিজ, আমার শীট আমি বাংলা পড়াচ্ছি, মানে বাংলা বলে বলে পড়াচ্ছি, ডেসক্রিপশন বাংলা বলছি, এক্সপ্লেনেশন বাংলা বলছি, ইন্টারপ্রিটেশন বাংলা দিচ্ছি, আপনার পড়তে কোনো অসুবিধা নাই। এই যে 3টা কোয়েশ্চেনে ইংরেজি প্রশ্ন থেকে বাংলা মডিফাই করে আপনার পরীক্ষার হলে লিখতে তো আপনার এমনি অস্থির লাগবে, বাকি পরীক্ষা আপনি ভালো দিবেন কিভাবে? দ্যাটস ওয়াই আমি বাংলাটাকে ডিসরিগার্ড করি। এনিওয়েজ, আমরা তাহলে 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোয়েশ্চেন থেকে যেটা আমি বুঝতে পারছি, সামারি যেটা করি, সেটা হচ্ছে 10টা কোয়েশ্চেন আসে, ক খ থাকে, চ্যাপ্টার বেস কোয়েশ্চেন থাকে, এক চ্যাপ্টার থেকেই এক সেট কোয়েশ্চেন থাকে, এরকম হয়। 2টা ম্যাথ ছিল, তবে 2টা ম্যাথ করি কমপ্লিট না, 2টা ম্যাথে আংশিক অন্যান্য পার্ট ছিল, 12 2 গুণে 24, 2টা ম্যাথ, 2টা ম্যাথই একটা চ্যাপ্টার থেকে আসছে। শর্ট নোট 7টা থেকে 5টা দিতে হয়। এতটুকু হচ্ছে 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোয়েশ্চেনের
আলোচনা। এবার দেখি 99-এ কোয়েশ্চেনটা কেমন ছিল। অ্যাজ ইউজুয়াল, এবিসি, 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 এবিসি। এই যে দেখেন, 3 লাইন অফ ডিফেন্স, এই 99-এও আসছে, 100-এও আসছে। 3 লাইন অফ ডিফেন্স, 3 লাইন অফ ডিফেন্স। কিন্তু এখানে একটা কথা আছে, 3 লাইন অফ ডিফেন্স সাধারণত, 3 লাইন অফ ডিফেন্স আমরা যখন কোয়েশ্চেন করতে যাব, তখন 3 লাইন অফ ডিফেন্স দুইটা চ্যাপ্টারে আলাদা করে আলোচনা করা হয়। টোন একই, বাট একটা অপারেশনাল পার্সপেক্টিভে আলোচনা করা হয়, আর আরেকটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে আলোচনা করা হয়। আপনাদের লাস্ট যেই 2 ইয়ারে দুইটা কোয়েশ্চেন আসছে, আমি ওই যে বাংলা কিছু গাইড আছে না, সেগুলি দেখেছি, এই দুইটা কোয়েশ্চেনকে এক বলে, বলে যে দুইটা কোয়েশ্চেন এক। কিন্তু না, এক না, দুইটা কোয়েশ্চেনের একটু পার্থক্য আছে, আমরা যখন শীট পড়বো তখন আমরা দেখাবো। বাট এই কোয়েশ্চেনটা রিপিটেড ইম্পর্টেন্ট, এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু এবারের পরীক্ষার জন্য ওই যে আপনার অপারেশন ম্যানেজমেন্টের পার্ট থেকে যেহেতু এবার আসছে, আগামী বছর অপারেশন না, রিস্ক ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট হবে। অ্যালকো, অ্যালকোটোনটা এবার এবার খুব ইম্পর্টেন্ট। শর্ট অ্যানালাইসিস অন্য জায়গায় গিয়ে ম্যাথের ইস্যুতে আসছি। ম্যাথের ইস্যুতে এইখানেও একটা কেস স্টাডি আসছে, ম্যাথ আসে নাই, এখানে একটা কেস স্টাডি আসছে। কেস স্টাডি দিয়ে আপনাকে একটা ব্যাংকের, অলমোস্ট এটা ম্যাথের মতোই বলা চলে, একটা কেস স্টাডি দিয়ে আপনাকে আসলে ডিসিশন পেন্ডিং করেছে। এটা ইউনিক টাইপের একটা কোয়েশ্চেন করেছে। তারপরে হচ্ছে শর্ট নোট, শর্ট নোট 7টা শর্ট নোটস, 7টা থেকে আসবে যে কোনো 5টা শর্ট নোটে, মানে শর্ট নোট থেকে আসবে 5টা। একটা কম্পারিজন দেখাই, কন্টিজেন্সি প্ল্যানিংটা 99-এ আসছে, 100-তেও আসছে। কন্টিজেন্সি প্ল্যানিং দেখছেন? তারপরে একটা দেখাই, লিভারেজ রেশিও শর্ট নোটে আসছে 100, এটা ব্রড কোশ্চেনে আসছে। এই যে লিভারেজ রেশিও 4 নম্বর মার্কস আসছে, শর্ট নোটে 4, এখানেও 4। রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কথা, এটা খুব ইম্পর্টেন্ট কথা সবার জন্য। রিপিটেড কোয়েশ্চেন হয়, আমরা একটু পরে দেখব। সব টনি তো নর্মাল, সব টনি নর্মাল, একরকম মনে হয়। স্পেসিফাইড সিলেবাস, ছোট্ট জিনিস। সুতরাং সবাইকে রিকোয়েস্ট করব, যারা যেখান থেকে পড়বেন রিস্ক ম্যানেজমেন্টে, গত বছর এটা আসছে, এটা বাদ না, করা যাবে না। আমি বাদ দিব, কোনটা অনেকবার রিপিটেড আসছে, রিলেভেন্ট না, আমি বাদ দিয়ে দিব। বাট আমি সাজেশনে যেটা অ্যাড করব, সেইটাই কিন্তু আপনাদের লিখতে হবে, সেটাই প্রিপারেশন নিতে হবে। ভাইয়া গত বছর আসছে, আমি নিজে বাদ দিয়ে দিয়েছি, গতবার অনেকে এরকম করেছেন, ভাইয়া গত বছর আসছে আমি বাদ দিয়ে পড়েছি। পরীক্ষার আগের দিন রাতে ফোন দিয়ে বলেছে 10টার সময় যে ভাইয়া গত বছর আসছে, এই জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। সবসময় তো এরকমই হয়। আমি বললাম যে না, সবসময় এরকম না। আপনি সব কোয়েশ্চেন অ্যানালাইসিস করেননি, আমি করেছি। রিস্ক ম্যানেজমেন্ট এরকম হবে না। আমি আবার অন্য সাবজেক্টে বলে দিব, ভাইয়া এটা কোয়েশ্চেনটা বাদ দিয়ে দেন, আমি বলে দিব যে এটা গত বছর আসছে, এটা এবার আসবে না। রিস্ক ম্যানেজমেন্টে আমি এরকম কোনো টোন কখনো মুখ দিয়ে বের করবো না, বিকজ রিস্ক ম্যানেজমেন্টে মিনিমাম 15 মার্কস রিপিট হবে প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে। আচ্ছা, আমরা মোটামুটি কোয়েশ্চেনের পার্ট নিয়ে বুঝতে পেরেছি, কিন্তু ম্যাথ নিয়ে আমাদের এখনো অ্যানালাইসিসটা কমপ্লিট করতে পারিনি। আমাদের হিসাব অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি যে 99-এ একটা কেস স্টাডি টাইপের ইউনিক একটা কোয়েশ্চেন আসছে, ফুল কোয়েশ্চেন ইনফ্যাক্ট 20। আর এখানে কোনো ম্যাথ আসেনি, 99-এ কোনো ম্যাথ আসেনি। এবার 98-এ যাই। অ্যাজ ইউজুয়াল ক খ গ, ক খ গ দিয়ে আসছে, ক খ গ দিয়ে আসছে, ক খ গ দিয়ে আসছে, এখানে ম্যাথ আসছে। এখানে একটা ম্যাথ আসছে, এলসিআর, লিকুইডিটি কাভারেজ রেশিও। অলমোস্ট 100 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এই টাইপের কিন্তু ম্যাথটা ছিল, এরকম ইনফরমেশন দেওয়া ছিল। দিয়ে 100-এ এখানে যেমন শুধুমাত্র কাভারেজ রেশিও বের করতে বলেছে, ওই ম্যাথে ডেটাটাকে আরেকটু বেশি করে 4টা রেশিও বের করতে বলেছে। দিস ইজ দ্য ডিফারেন্স। এই যে দেখেন, এলসিআর, এনএসএফআর, এডিআর এবং লিভারেজ রেশিও। সুতরাং
98-এ যে ম্যাথটা আসছে হুবহু সেই ম্যাথটা আসেনি, বাট সেটাকে কিন্তু আংশিক রিপিট করেছে। এবং রেশিও টাইপের মিলিয়ে চারটা পাঁচটা রেশিও, যেটা রিস্ক ম্যানেজমেন্টে চারটা পাঁচটা রেশিও লাগে, সেগুলোর উপর বেস করে ম্যাথ আসছে। ওকে, তাহলে এটা আমরা কনসিডারেশনে নিব যে 100-এ আমরা যেটা বলেছি যে একটা ম্যাথ আমরা প্রিপারেশন নিয়ে নিই, এই ম্যাথটা আমরা হয়তো দেখেছি কিন্তু এই ম্যাথের আদলেই আসলে ওই ম্যাথটা পেয়েছি। এবার আমরা এই ম্যাথটা অর্থাৎ রেশিও টাইপের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা প্রিপারেশন নিব। এটা আপনার বেসিকের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা ম্যাথ আসছে, এটা হচ্ছে এমসিআর সিআরএআর, এটা ব্যাসেলের পার্ট থেকে আসছে, এটা সোজা ম্যাথ, একদম সোজা ম্যাথ। এটা আমরা করেছি লাস্ট ইয়ারও করেছি, বা তার আগে আমাদের সিনপসিস সাজেশনে করা ছিল। আর এইটা আমরা আসলে, এটা তো 99-এর কোয়েশ্চেন। নাইন এটা এটা হচ্ছে 99-এর কোয়েশ্চেন, 98-এর কোয়েশ্চেন, 99-এর প্রিপারেশনে, মানে 98-এর প্রিপারেশনে এই ম্যাথটা কিন্তু আমরা ওরকম করে করি নাই। রেশিওগুলি পড়েছি, এই ম্যাথটা আমরা করি নাই। তাহলে হিসাব অনুযায়ী 98-এর এক্সামেও একটা কোয়েশ্চেন কিন্তু এই কোয়েশ্চেনের পার্টটা আমার ট্র্যাকের বাইরে ছিল। বারবার বলি, আমি কখনোই বলবো না যে আমি যা পড়াবো 10টা আসবে। আমি যা পড়াবো আপনার 8টার প্রিপারেশন থাকবে সবগুলি সাবজেক্টের। কারণ দুইটাকে আমি মানে স্ট্যান্ডার্ড এররের মধ্যে রাখি, কারণ আমি তো সিলেবাসটা একটু শর্ট করি, আমি সাজেশন সলিউশনটা শর্ট করে দিই। দ্যাটস ওয়াই আমি 10 কোয়েশ্চেনকে টার্গেট করে পড়াই না বা পড়ানোর চেষ্টা করি না। 10 কোয়েশ্চেনকে টার্গেট করলে সিলেবাসটা আরো অনেক বড় হয়ে যাবে, আপনাদের সলিউশন সাজেশন অনেক বড় হবে। আপনার তো 5টা দেওয়া দরকার, 10টা কমন পড়লে আরো ঝামেলা আছে বেশি। কোনটা সিলেক্ট করবেন, কোনটা করবেন না না করবেন, আরো এলোমেলো হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি 8টা প্রিপারেশন নিয়েই এগোবো। তার জন্য যতটুকু শর্টকাট করা দরকার আমি করব। তাহলে এখানেও অ্যাপারেন্টলি দুইটা ম্যাথ এসছে, এটা আমাদের কমন ম্যাথ। এই ম্যাথটা এলসিআর এনএফসিআর এই টাইপের অ্যাক্টিভিটিস নিয়ে আসছে। বাংলা, ওই যে ইংরেজি অংশ দ্রষ্টব্য, সুতরাং বাংলার দিকে যাবই না, দেখবই না। 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এবিসি 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 অ্যাজ ইউজুয়াল। এখানে ম্যাথ, ম্যাথের পার্ট এখানে কভার হয় নাই আপনাদের। কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমি আপনাকে গ্রুপে যারা প্রফেশনাল কমিউনিটিতে প্রফেশনাল কমিউনিটিতে এএমএল রিলেটেড যে শিটটা আজকে আমি অ্যাড করেছি, ওই শিটটা যারা, মানে রেকর্ডিংটা যারা শুনেননি শুনে নিবেন। 1.5 ঘন্টার রেকর্ডিং, মাত্র 1.30, 1.5 ঘন্টার রেকর্ডিং। ওই সিনপসিসটা আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব। সিনপসিসটা মানে ওইটা রিস্কের সিনপসিস না, ওইটা এএমএল 360 ডিগ্রি সিনপসিস। ওই সিনপসিসটা পড়লে আপনি এই রিস্ক ম্যানেজমেন্টে একটা কোয়েশ্চেন কমন পাবে সবসময়, সব একটা 20 মার্কস কোয়েশ্চেন কমন পাবে। প্লিজ, যদি আপনি সত্যিকার অর্থে সকল কিছু জেনে বুঝে পড়েন, আমি যে শীটটা দিয়েছি, রেকর্ডিংটা যেটা দিয়েছি, সেটা যদি জেনে বুঝে পড়েন, 20 মার্কস কোয়েশ্চেন কমন পাবেন একদম নর্মাল। মানে রিস্ক ম্যানেজমেন্টে দুইটা কোয়েশ্চেন আপনাকে কমন করে দিচ্ছি আমি। একটা হচ্ছে ভ্যাসেলটা আমি পড়াই, মাই কনফিডেন্স ভ্যাসেল আমি খুব ভালো করে আপনাকে বোঝাতে পারবো। আর এএমএল এর এই কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেন হলে 5টা কোয়েশ্চেন থেকে তো দুইটা কোয়েশ্চেন আপনার কমন হয়ে গেল। 3 নাম্বার শর্ট নোটটা আপনি পড়বেন, 3টা কোয়েশ্চেন কমন। পড়া কতটুকু লাগে, বেশি পড়া তো লাগে না। মানে মাথা গরম করার কোনো দরকার নাই। কয় পৃষ্ঠা লিখবো, বাংলা লিখবো না ইংরেজি লিখবো, কতটুকু পড়তে হবে, পৃষ্ঠা ভরে লিখতে হবে কিনা, তারপরে এটা মিসকনসেপ্ট মিসকনসেপ্ট মিসকনসেপ্ট। অ্যাকুরেট লিখেন, ভালো লিখেন। রিস্ক ম্যানেজমেন্ট আপনার এআইবিবি 6টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে সহজে পাশ করা সাবজেক্ট। আম, এই চ্যাপ্টারে এখানে এসে, অর্থাৎ 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসে কোনো ম্যাথ নাই। অ্যাজ ইউজুয়াল নর্মাল প্রশ্ন। শর্ট নোট আসছে 3, 6, 7, 8, 8টা শর্ট নোট থেকে 5টা। আসলে 8টা শর্ট নোট থেকে 5টা হলে আপনার জন্য একটু ফ্লেক্সিবিলিটি থাকে, বাট 60টা থেকে 5টা হলে একটু রিস্ক পেয়ে যায়। কিন্তু 99, 100 কিন্তু 60টা থেকে 5টা আসছে, সুতরাং আপনি 60টা থেকে 5টা অ্যান্সার করতে হবে, এটাই কিন্তু মাথায় রাখবেন। আপনি 8টা কনসিডারেশনে নেওয়ার দরকার নাই। নেক্সট 96তম এক্সাম। 96তম এক্সামে অ্যাজ ইউজুয়াল এবিসি 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 এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড বেস মানি লন্ডারিং নিয়ে এটা একটা, এখানে একটা কোয়েশ্চেন আসছে যেটা অনেকখানি আমাদের এএমএল পার্সপেক্টিভের সাথে যাবে। এখানে একটা ম্যাথ আসে, এই ম্যাথটা আমরা অলরেডি কভার করেছি, মানে এটা আমাদের অ্যাজ ইউজুয়াল ম্যাথ, ভ্যাসেল থেকে যে ম্যাথটা আসে সেটা। আর এইখানে শর্ট নোট দিয়েছে, এখানে মানে এক্সেপশনাল ছিল। 10টা শর্ট নোট মনে হয়, 3, 6, 7, 8, 9, 10, 11, 12টা শর্ট নোট আসছে, সেখান থেকে 8টা দিতে হবে। এইটা শুধুমাত্র 96-তে ছিল, তারপরে কিন্তু আর এই কোয়েশ্চেনটা আসেনি। সো আমরা বাদ।
এখন আমরা সামারি করব, আমরা আসলে এবারের জন্য কি প্রিপারেশন নিব। কোয়েশ্চেন তো আমরা মোটামুটি অ্যানালাইসিস করেছি। একটা ম্যাথ আসে, কোনোবার আবার দুইটা ম্যাথ আসছে, গত বছর দুইটা ম্যাথ আসছে। সো এবারের পরীক্ষা একটা ম্যাথ আসবে মোটামুটি ঠিক থাকে, যেহেতু মানে আপনারা দেখেছেন অল্টারনেটিভ ইয়ারে কিন্তু ম্যাথের চাপটা কম, গত বছর একটু ম্যাথ বেশি আসলে এবারে একটু ম্যাথ কম আসছে। আবার কোনো কোনো এক্সামে কিন্তু আসেও নেই। যেমন এই ইয়ারে 96-তে দুইটা ম্যাথ এসছে অলমোস্ট, এটা একটা ম্যাথ, এটা কেস স্টাডি। 97-তে টোটালি কোনো ম্যাথ আসেনি, 97-তে কোনো ম্যাথ ছিল না। 98-তে আবার দুইটা ম্যাথ এসছে, একটা দুইটা ম্যাথ। 99-তে গিয়ে আবার সিঙ্গেল একটা ম্যাথ সম্ভবত দিয়েছে। 99-তে সিঙ্গেল একটা ম্যাথ দিয়েছে, ম্যাথও দেয়নি, 99-তে একটা কেস স্টাডি দিয়েছে। 100-তে আবার দুইটা ম্যাথ দিয়েছে, তার মানে 101-এ একটা ম্যাথ থাকবে, দুইটা ম্যাথ থাকবে না। একটা ম্যাথের জন্য আমরা আসলে কিভাবে প্রিপারেশন নিব, ম্যাথেরটা আগে বলি। 100 ম্যাথের জন্য একটা ম্যাথের জন্য ম্যাথের জন্য আমরা তিনটা ম্যাথ করবো এবার। কয়টা? তিনটা। ভ্যাসেলের মধ্য থেকে একটা ম্যাথ করব আমরা, যেটা ভ্যাসেল 1, টিয়ার 1 ক্যাপিটাল, টিয়ার 2 ক্যাপিটাল। এটা আমি আপনাদের বুঝাবো, আপনি রেগুলার আপনি ক্লাস করলে এটা বুঝবেন। আমরা ওটা ওই ক্লাসটা লম্বা ক্লাস করব, মানে 2 ঘন্টার একটা মানে আনইন্টারাপ্টেড ক্লাস হবে। 2 ঘন্টা, কোনো মানে ওখানে কোনো ব্রেক নাই, টানা। ভ্যাসেলটা যেদিন আমরা পড়াই সেদিন। তাহলে ভ্যাসেলের একটা ম্যাথ করব। রেশিও, যে চারটা রেশিও দিয়ে গত বছর যে ম্যাথটা আসছে, তার আগের ম্যাথ, গত বছরের ম্যাথকে কম্বাইন করে একটা ম্যাথ করব। এটা আমি আপনাদের জানার জন্য করব, প্লাস শর্ট নোটটা কাভারেজের জন্য করব। কারণ রেশিও একটা বা দুইটা শর্ট নোট আপনার পরীক্ষায় থাকবে, একটা বা দুইটা শর্ট নোট যেহেতু পরীক্ষা থাকবে, সো 8-9-এর জন্য একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করতে পারি। বাট এটা আমি সেকেন্ড লেয়ারে রাখবো। থার্ড লেয়ারে আরেকটা জিনিসকে আমি অ্যাড করব, সেটা আগে 96-97-তে এসেছিল। একটা বিশেষ ম্যাথ আসতো, সেটা হচ্ছে অনেকখানি ক্রেডিট টাইপের, অর্থাৎ আমার ক্রেডিট টাইপের ক্রেডিট টাইপের একটা ম্যাথ ছিল। আপনার পেইড আপ ক্যাপিটাল এত হলে এত কিভাবে হবে, ছোট ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা করবো। এই 3 ধরনের ম্যাথ আমরা করবো এবারে আপনার রিস্ক ম্যানেজমেন্টের প্রিপারেশনের জন্য। শর্ট নোট আমরা হয়তো 25-26টা শর্ট নোট দিব, সেখান থেকে আপনি 5টা শর্ট নোট নির্দ্বিধায় চোখ বন্ধ করে পাবেন, টেনশন করার কিছু নাই। শর্ট নোট গেল। ব্রড কোয়েশ্চেনের আমরা একটা শীট দিয়ে দিব, যেখানে শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন মিলিয়ে একটা শীট দিয়ে দিব। সেই শীটে আমরা টাইম টু টাইম যে কোয়েশ্চেনগুলি পড়াবো চ্যাপ্টার ওয়াইজ, সেই কোয়েশ্চেনগুলি আপনি রিভিউ করবেন। আমার প্ল্যান হচ্ছে, মানে হোয়াট ইজ মাই প্ল্যান, আমার প্ল্যান হচ্ছে এএমএল এর যে কোয়েশ্চেনটা থাকবে সেটা আমি ক্লিক করব, নাম্বার 1। কারণ আমি সব জানি, আপনি ওই রেকর্ডিংটা সিনোপসিসটা দেখলেই সব জানবেন, আপনি পারবেন। এএমএলটা আমি মোটামুটি আমার প্ল্যানে থাকবে, একটা কোয়েশ্চেন আমি অ্যান্সার করব। ব্যাসেল থেকে আমি একটা কোয়েশ্চেন অ্যান্সার করব, ইনফ্যাক্ট ব্যাসেল থেকে দুইটা কোয়েশ্চেনও থাকতে পারে, আরেকটা বোনাস যদি থাকে, বাট আমি একটা কোয়েশ্চেন অ্যান্সার করব। শর্ট নোট তিনটা আমি ভালোভাবে পড়বো, খুব ভালোভাবে করবো, কোনো পার্টকে বাদ দিব না এই তিনটা জায়গা থেকে। বাকি থাকে দুইটা কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেনের জন্য আপনি পড়তে থাকবেন, আমি 4টা 5টা চ্যাপ্টার পড়াবো। পড়ানোর পরে আপনি যদি বলেন যে ভাইয়া এই চ্যাপ্টারটা একটু কঠিন মনে হচ্ছে, রেখে দেন, অন্য 4টা চ্যাপ্টার আপনি পড়েন, ইজিলি বাকি দুইটা কোয়েশ্চেন আপনার সলভ হয়ে যাবে। পেইন নেওয়ার কিছু নাই, লাইভ ক্লাসে থাকলে আপনি ইজিলি কভার করতে পারবেন সবকিছু। কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে আর কারো কোনো অবজারভেশন আছে কিনা? থাকার কথা না। আমি শিট দিয়ে দিব, মানে আপনাদের ক্লাস শেষ হলে কোয়েশ্চেনগুলি সব পিডিএফ করা আছে, একটা পিডিএফ ফাইল আপনাদের আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করব। আপনারা যারা পেমেন্ট করেননি, মানে আপনারা একটু কনফার্ম করেন, পেমেন্ট পরে করবেন আগে করবেন যাই করেন না কেন কনফার্ম করেন, তাহলে আমরা পেইড গ্রুপে দিয়ে দিব, কারণ আমাদের সবকিছু পেইড গ্রুপে দিব। যারা ধরেন পেমেন্ট করেননি এখনো, বা অন্য কোনো কারণে কোনো ইস্যু আছে, তাহলে আপনারা সিনপসিসটা মিস করবেন প্লিজ। মানে আমি যেহেতু প্রফেশনাল মানে কমার্শিয়ালি ডিল করার চেষ্টা করি না, আপনাদের কোনো প্রবলেম যে কোনো সুবিধা অসুবিধা আমাকে সবসময় কিন্তু ওপেন, আমি সবসময় ওপেন, আমাকে ফোন দিলে হবে ভাইয়া একটু সমস্যা আছে, এই সময় দিতে চাচ্ছি, বা এইরকম ইস্যু প্লিজ। কিন্তু যারা মনে করছেন যে আমার সাথে ইনভলভ থাকবেন, ডে 1 থেকে ইনভলভ থাকেন, তাহলে আপনি কোনো জিনিস মিস করবেন না।
ওকে, স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা ছিল যে আমরা চ্যাপ্টার 1 থেকে আজকে শুরু করার কথা ছিল, আমি আসলে চ্যাপ্টার 1 থেকে আজকে শুরু করব না। আমরা একটা শীট করেছি যেটার নাম দিয়েছি এবিসি অফ রিস্ক ম্যানেজমেন্ট। মানে টোটাল আপনার বইয়ে যতগুলি ডেফিনেশন আছে, অলমোস্ট মানে আপনার বিভিন্ন কোয়েশ্চেন কনসেপ্টের জন্য যতগুলি ডেফিনেশন দরকার, সবগুলি ডেফিনেশনকে এক করে এই শীটটা করা। মানে এটা আপনার জন্য খুব প্রিসিয়াস রিডিং ম্যাটেরিয়ালস। কারণ এই শীটটা যিনি সহজেই ধরতে পারবে, তার জন্য রিস্ক ম্যানেজমেন্টের বিভিন্ন টপিকস ধরাটা ইজিয়ার হবে। তাহলে আমরা এই শীটটা আগে একটু গো থ্রু করার চেষ্টা করব, একটু দেখবো। মানে মুখস্থ করার দরকার নাই, 100% বুঝতে হবে কোনো 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 দরকার নাই। আপনি শুধু কথাগুলি শুনে যান যে ভাইয়া রিস্কের প্রথম ক্লাসে ভাইয়া এই এই কথাগুলি বলেছে, মানে এই এই ওয়ার্ডগুলি বলেছে। কারণ রিক্স রিটার্ন, রিস্ক কালচার নিয়ে আমি আলাদা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনে আলোচনা করবো ডিটেইল। আমি শুধু এখন শুধুমাত্র আপনাদের ডেফিনেশন অথবা টোন অফ হাইটটাকে দেখানোর চেষ্টা করছি, যেটা দেখে আপনি সহজে যখন পড়তে যাবেন তখন অ্যালাইন করতে পারেন, ও ভাইয়া তো এটা নিয়ে আলোচনা করেছে, আপনার জন্য ইজিয়ার হবে। মানে এই শীটটা যিনি মোটামুটি একটু বুঝতে পারবেন, তার রেগুলার রিটেন পার্টের ডে 1 থেকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টার পড়তে কোনো অসুবিধা হবে না। আমরা শুরু করছি। শীটটা দিয়ে দিব আপনাদের গ্রুপে, আপনারাও একটু পড়ে নেবেন, কারণ এটার কিছু পার্ট তো আপনার ডেফিনেশনে আসবে, ডেফিনেশনে আপনাকে হেল্প করবে, এবং কিছু কোয়েশ্চেন আছে আপনার অন্যান্য পার্টেও আপনাকে হেল্প করবে। ওকে, আমি যদি একটু রিভিউ করি হাউ মেনি, আমি যদি একটু রিভিউ করি, ইটস অল অ্যাবাউট 32, 34, 32, তাহলে 31। আমরা একটু রিভিউ করে নিব, 31টাই রিভিউ করবো আজকে। জাস্ট আপনাকে একটু কনসেপ্ট দিব আমি। কনসেপ্টের পরে আমরা চ্যাপ্টার ওয়াইজ যেহেতু এগুলো আলোচনা করব, পরে আপনারা পড়ে নিতে পারবেন, বা পড়ার পরে পড়ার জন্য আমাদের জন্য ইজি হবে। ওকে, প্রথমে হচ্ছে রিস্ক। রিস্ক ম্যানেজমেন্ট পড়ছি, তাহলে রিস্কটা তো কি জিনিস এটা একটু পড়া দরকার। রিস্ক মানে মানে হচ্ছে, প্রথম কথা, রিস্কটা ফিউচারে ক্রিয়েট হবে। দ্বিতীয় কথা, আমি কোন একটা জিনিস এজিউম করছি এই জিনিসটা ফিউচারে এরকম হবে, ওইটা না হওয়াটাকেই রিস্ক। আমি এজিউম করছি রিটেন পরীক্ষা ভালো করেছি, ভাইবা ভালো করেছি, এবার আমার প্রমোশন হবে, প্রমোশন হয় নাই, ইট ইজ মাই প্রফেশনাল রিস্ক। আমার মনে হয় আর এর চেয়ে বড় এক্সাম্পল দেওয়ার দরকার নাই। এক্সপেক্ট করি নাই এই সাবজেক্টটা পাশ করব, পাশ করেছি, এটা কিন্তু আর রিস্ক না। রিস্কটা হবে আপনি যেটা এক্সপেক্ট করেছেন সেইটার এক্সপেকটেশনটা যদি ডেভিয়েশন করে, দ্যাট ইজ কল্ড রিস্ক। আপনি যেটা এক্সপেক্ট করেছেন সেটার উপরে যদি চলে যায় সেটা কিন্তু রিস্ক না। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো রিস্কটা সবসময় ফিউচারে ক্রিয়েট হয়, বর্তমানে হবে না, বা অতীতেরও কোনো ঘটনা না। বর্তমানের লার্নিং এক্সপেকটেশন, ফিউচারে গিয়ে যেটা হয় সেটাকে বলবো আমরা রিস্ক। আমি বর্তমানে যেটা এক্সপেক্ট করছি ইন ফিউচার নিয়ে, সেটা যদি ইন ফিউচারে না হয়ে যদি সেটা ডেভিয়েশনে যায় বা নেগেটিভ হয় বা অ্যাডভার্স হয়, তখনই আমি সেই সিস্টেমের সেই অবস্থাকে রিস্ক বলবো। রিস্ক মিনস ফিউচার আনসার্টেনিটি, ভবিষ্যৎ অনিশ্চয়তা। অ্যাবাউট ডেভিয়েশন ফ্রম, অ্যাবাউট ডেভিয়েশন, ডেভিয়েশন মানে বিচ্যুতি, বিচ্যুতি মানে বিয়োগফল আর গ্যাপ, ফ্রম এক্সপেক্টেড আর্নিং অর এক্সপেক্টেড আউটকাম। ইন ফিউচারে কোনো একটা অ্যাক্টিভিটিতে আমি এই পরিমাণ আর্নিং করতে চাচ্ছি, বা আমার এক্সপেক্টেড আউটকাম এরকম হওয়ার কথা, বাট ইন ফিউচারে গিয়ে সেই রকম আউটকাম আমি পাইনি, এই না পাওয়ার সিনারিওটাকেই বলবো আমরা রিস্ক। আমি তো প্রফেশনাল রিস্কের কথা বলেছি। ফাইন্যান্সিয়াল রিস্ক, কোন একটা কাস্টমারকে আপনি ইভ্যালুয়েশন করেছেন, তাকে ফাইন্যান্স দিয়েছেন, মনে করেছেন সবকিছু ভালো, পরে দেখা গেল যে সে আসলে 3 মাস বা 6 মাস পরে কলাপস করেছে তার বিজনেস। এক্সপেক্টেড লেভেলে সে আপনাকে রিটার্ন দিতে পারে নাই, যে লোন নিয়েছে সেটা ডিফল্টার হয়ে গেছে, দিস ইজ কল্ড রিস্ক। রিটার্ন হচ্ছে রিস্কের সাথের একটা ওয়ার্ড, সাথের একটা ওয়ার্ড। রিস্ক এবং রিটার্নের সব সময়, রিটার্ন মানে হচ্ছে কোন একটা জায়গা থেকে আমি যা এক্সপেক্ট করেছি, ফিজিক্যালি যা পাচ্ছি সেটাকে আমি বলবো রিটার্ন। ফিজিক্যালি যা পাচ্ছি সেটা হচ্ছে আমার রিটার্ন। আপনি যদি বলেন যে ভাইয়া আরেকটা এক্সাম্পল দেয়, ছোট এক্সাম্পল দিচ্ছি, সরাসরি রিস্কের মধ্যে যাব না, মানে এক্সপেক্টেড আর্নিং বা আউটকাম এই জায়গাটাতে আমি যাব না। আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো। একটা শেয়ার আসছে, একটা শেয়ারের খবর পেয়েছি আমি,
খুবই ভালো শেয়ার। আমার ফ্রেন্ড বলেছে এত ভালো শেয়ার বন্ধু তুমি কিনো, 3 মাস পর, 3 দিন পরে তুমি এটা থেকে এত পার্সেন্ট গেইন হবেই হবে। যদি কোনোভাবে কষ্ট মষ্ট করে তুমি 1 বছর 1 মাস রাখো, দ্বিগুণ লাভ করে ফেলতে পারবা মাশাল্লাহ। তুমি কোনো টেনশন করে না, নাও। বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করলাম যে হ্যাঁ এই শেয়ারটা ভালো, ফেস ভ্যালু আমি 10,000 টাকা শেয়ার কিনেছি। আমি এক্সপেক্ট করছি 1 মাস পরে সেটা আমি 12,000 টাকা বিক্রি করতে পারবো, 2,000 টাকা লাভ। 1 মাস পরে রিয়েল মার্কেট সিনারিওতে আমি বিক্রি করেছি 13,000 টাকা, রিস্ক না, কারণ এটা তো ডেভিয়েশন হয়নি। 1 মাস পরে আমি যখন বিক্রি করেছি, বিক্রি করে দেখলাম আমার মূল প্রিন্সিপালের অংশটুকুই কমে গেছে। এটা কিন্তু আমার ডেভিয়েশন হয়েছে। এক্সপেক্টেড যা আমি আর্নিংটা যেটা এক্সপেক্ট করেছি সেটা হয়নি, কম হয়েছে। সো এই জায়গাটাতে আমার রিস্কটা ইনকার হয়েছে। রিস্কটা নিয়ে আমি বেশি কথা বলছি কারণ এটা নিয়ে তো সামনের দিকে বেশি গল্প করতে হবে, সেজন্য এটা নিয়ে একটু বেশি কথা বলছি। রিটার্ন আমি যেটা এক্সপেক্ট করছি বর্তমানে, ইন ফিউচারে গিয়ে যেটা ফিজিক্যালি পাচ্ছি সেটাকে রিটার্ন। সাধারণত রিস্ক এবং রিটার্নের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। রিস্ক, যে প্রোডাক্টের রিস্ক যত বেশি তার রিটার্ন তত বেশি, যে প্রোডাক্টের রিস্ক যত কম তার রিটার্ন তত কম। এই জন্য দেখেন এখানে একটা চার্ট দিয়েছি রিস্ক এবং রিটার্নের মধ্যে। এটা বোঝানোর চেষ্টা করছি, রিটার্ন যদি বাড়ে রিস্কও বাড়বে, রিটার্ন যদি কমে রিস্কও কমে। 2 নাম্বার, রিস্ক কালচার। রিস্ক কালচার মানে হচ্ছে একটা সংস্কৃতি, মানে রিস্কটা এইভাবে এভাবে ক্রিয়েট হয়। এই এই ফেনোমেনাটা যখন কোন একটা জায়গায় সবার মধ্যে অভ্যস্ত হয়ে যাবে, সবার মধ্যে কালচারাল হবে, সবার মধ্যে গতিশীল করবে, সবাইকে সবাইকে সিস্টেমেটিক করে যে জিনিস, সেটাকে বলা রিস্ক কালচার। যদি আমি একটা এক্সাম্পল দেই, আপনারা জানেন অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের ক্ষেত্রে রিস্ক বেস অ্যাপ্রোচ আমরা অ্যাপ্লাই করি। সেখানে আপনারা যদি রিকল করতে চান, যারা অ্যাকাউন্ট ওপেনিং এ আছেন, আহ, এটাও ট্রেড বেস, আমরা ওই ট্রেডের ক্লাসে আজকে আলোচনা করেছি। সকালে যখন মানি লন্ডারিং নিয়ে আলোচনা করেছি তখন বলেছি যে রিস্ক বেস অ্যাপ্রোচে কোনো একটা কাস্টমারের অ্যাকাউন্ট ওপেনিং এর সময় রিস্ক যদি 1 থেকে 14 হয় তাহলে তাকে আমরা লো রিস্কি কাস্টমার বলি। 15 বা তার অ্যাবভ বলে তাকে আমরা হাই রিস্কি কাস্টমার বলি। এখন এটা গ্লোবাল ইউনিফর্মিটি, সকল দেশের, আমাদের দেশের সকল ব্যাংকের জন্য ইউনিফর্মিটি। ঢাকায় একটা ব্রাঞ্চের কোন একজন অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট অফিসার, যদি কোনো একটা কাস্টমারের রিস্ক বেস অ্যাপ্রোচে দেখে যে তার 16 স্কোর, সে যেমন তাকে হাই রিস্কি কাস্টমার হিসেবে ট্রিট করবে, চিটং ব্রাঞ্চের একজন এমপ্লয়ি কিন্তু একই রকম তাকে ট্রিট করবে। সো এইটাকে বলা হয় রিস্ক কালচার। অর্থাৎ যেই যেই জায়গাটায় রিস্ক ইনভলভ হয়েছে বা সিস্টেমটা যেভাবে আছে সেটা সকল জায়গায় সবাই সেই সিস্টেম সম্পর্কে অবহিত থাকার নামটাকে বলা হয় কালচার। আর এটা যদি রিস্ক রিলেটেড ইস্যু হয় তখন সেটাকে আমরা বলবো রিস্ক কালচার। আপনার ব্যাংকে টাই পড়ার কথা, সবাই টাই পড়ছে, আপনি যদি না পড়েন তাহলে আপনি সেই কালচারটাকে ব্রিচ করছেন। দিস ইজ ওয়ান টাইপ অফ কালচার। কালচার মানে এমন একটা জিনিস যেটা সবাই মেনে চলে, সবাই মেনে চললে সেটা আমাদের কালচারে পরিণত হয়। পয়লা বৈশাখ আমরা এটা এটা করি, এটা ট্রেডিশনাল কালচার। তারপরে হচ্ছে ধর্মীয় প্রেরণার ক্ষেত্রে আমাদের বিভিন্ন কালচার থাকে, এক এক ধর্মের ক্ষেত্রে এক এক রকম। এই কালচারটাকে যদি আমি রিস্কের সাথে অ্যালাইন করি, রিস্ক রিলেটেড কালচারে যখন সবাই অভ্যস্ত হয়ে যাবে বা সবাই মানে ইউজ টু হবে, তখন সেটাকে আমরা বলবো রিস্ক কালচার। রিস্ক অ্যাপিটাইট, রিস্ক অ্যাপিটাইট, এটা অনেকেই মনে করে যে ভাইয়া এটা একটু কঠিন মনে হয়, যে এটা আসলে কিভাবে এটা ইয়ে করা যায়। রিস্ক অ্যাপিটাইট মানে হচ্ছে আসলে এটা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ জাজমেন্টের মাধ্যমে, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ জাজমেন্টের মাধ্যমে আপনার রিস্কের এক্সপেকটেশন এবং রিটার্ন বা আউটকামের রেশিও, রেশিও আকারে অথবা চার্ট আকারে, রেশিও আকারে, পার্সেন্টেজ আকারে আপনি যেটা চাচ্ছেন, যেটা আউটকাম, এই ক্যালকুলেশন গুলি যেই প্রসেসের মাধ্যমে করা হয় সেটার নাম হচ্ছে রিস্ক অ্যাপেটাইট। দেখেন এখানে লিখছে, রিস্ক অ্যাপেটাইট ইজ জেনারেলি এক্সপ্রেস থ্রু বোথ কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটিভ। সংখ্যা ভিত্তিক হতে পারে, আবার মানে বর্ণনামূলক হতে পারে। মিনস অ্যান্ড শুড কনসিডার এক্সট্রিম কন্ডিশন, ইভেন্টস অ্যান্ড আউটকাম। কম্পারিজনের মাধ্যমে আমি সব সময়
আমি যে এক্সপেক্ট করছি এবং আমি যা আউটকাম পাচ্ছি তার কম্পারিজন করা হয় যেই ওয়েতে, তাকে বলা হয় রিস্ক অ্যাপিটাইট। এটা নিয়ে আমরা আরো পড়বো, এটা আমাদের কোয়েশ্চেন আছে। রিস্ক গভর্নেন্স। রিস্ক গভর্নেন্স মানে হচ্ছে রিস্কের অ্যাক্টিভিটিসটা সবাই মানে, সবাই ইন্টিগ্রাল ওয়েতে সবাই মেনে চলে, এটাকে বলা হয় রিস্ক গভর্নেন্স। অর্থাৎ রিস্ক রিলেটেড বিভিন্ন প্রসেস, স্ট্রাকচার, রুলস, রেগুলেশনস, মেকানিজম, তাকে সামষ্টিকভাবে বলা হয় রিস্ক গভর্নেন্স। রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্ট মানে হচ্ছে রিস্ক আইডেন্টিফাই করা, কোন একটা জায়গায় কতটুকু রিস্ক আছে সেটা জেনে বুঝে মাপা, ডিগ আউট করা, অ্যানালাইসিস করা, ইভ্যালুয়েশন করা, এটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। তাহলে রিস্ক অ্যাসেসমেন্টের পার্ট হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশন। রিস্ক অ্যাসেসমেন্ট মানে হচ্ছে কোনো একটা জায়গায় কতটুকু রিস্ক আছে কম্প্রিহেন্সিভ ওয়েতে, হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে, 360 ডিগ্রি নলেজের মাধ্যমে রিস্ক অ্যাসেসমেন্ট করা। এই রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে করতে গিয়ে আমি রিস্ক আইডেন্টিফাই করি, রিস্ক অ্যানালাইসিস করি, রিস্ক ইভ্যালুয়েশন করি, মিটিগেট করার চেষ্টা করি, সকল কিছু আমি একসাথে নিয়ে আসি। আপনাকে কোনো একটা কাস্টমার ডিল করতে বলা হয়েছে, যে তুমি এই কাস্টমারের লোন পোর্টফোলিওটা ডিল করবা। সেই কাস্টমারটা ধরেন ইটের ভাটার ব্যবসা করে। তাহলে ইটের ভাটার ব্যবসা কোন নদীর পাড়ে করে, তার র ম্যাটেরিয়ালস গুলি কোথা থেকে আনে, তার শ্রমিক কোথা থেকে আনে, তার ফান্ডিং অন্য কোন জায়গা থেকে কি আসে, তারপরে কোন জায়গায় তার রিস্ক আছে, ফ্যামিলি স্ট্যাটাস কি, ইটের ভাটার বাহিরে তার অ্যাসেটের কি অবস্থা, সকল জিনিসগুলি মিলিয়ে আমি তার এক্সট্রা রিস্ক প্রোফাইল ক্রিয়েট করব, যেখানে আমি রিস্ক আইডেন্টিফাই করব, অ্যানালাইসিস করব, ইভ্যালুয়েশন করব, করার পর রিস্ক অ্যাসেসমেন্ট করে একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাবো। ইট ইজ কল্ড রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্টের একদম প্রথম পার্ট হচ্ছে রিস্ক আইডেন্টিফাই করা, শনাক্ত করা। রিস্ক ট্রিটমেন্ট অ্যাজ ওষুধ ট্রিটমেন্টের মতো। রিস্ক ট্রিটমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে কোনো একটা সিস্টেম, কোনো একটা ইভেন্ট, কোনো একটা অ্যাক্টিভিটিতে যে রিস্কটা ক্রিয়েট হয় সেটা প্রতিকার করার চেষ্টা করা, প্রতিরোধ করার চেষ্টা করা। এটা বিভিন্ন হইতে আমরা যখন রিস্ক পড়বো, আমরা অসুখ হলে যেমন ওষুধ খাই, রিস্কের ক্ষেত্রে রিস্ক ইনকার হলে সেটা প্রতিরোধ করার জন্য আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করব, সেই ব্যবস্থাগুলিকে আমরা বলবো রিস্ক ট্রিটমেন্ট। একটু আগে ইন্টারপ্রেটার যে এক্সাম্পলটা দিয়েছি, তার যদি আপনি মনে করেন যে তার লোন পোর্টফোলিওটা আপনি রেডি করবেন, বাট আপনি খেয়াল করেছেন যে তার ফ্যামিলিগত একটু প্রবলেম আছে। সো কোনো কারণে যদি তার লোনটা ডিফল্ট হয়, তাহলে ফ্যামিলি থেকে টাকা উদ্ধার করাটা আমার জন্য একটু রিস্কি হবে। তাহলে এটা আপনি রিস্ক আইডেন্টিফাই করলেন। এটাকে ট্রিটমেন্টের জন্য তাহলে আপনি কি করবেন, কোনো একটা শক্ত জায়গা থেকে একটা গ্যারান্টি নিবেন, অথবা অন্য কোনো ওয়েতে আপনি সেটাকে মিটিগেট করার চেষ্টা করবেন। তাহলে রিস্ক আইডেন্টিফাই হওয়ার পরে, রিস্ক আইডেন্টিফিকেশন, রিস্ক অ্যাসেসমেন্টের পরে আপনি বুঝতে পারছেন যে এখানে লটস অফ প্রবলেম আছে, অথবা সিলেক্টিভ কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমগুলিকে মডিফাই করে রিডিউস করার জন্য যে টেকনিকটা অ্যাপ্লাই করা হয়, দ্যাট ইজ কল্ড রিস্ক ট্রিটমেন্ট। ইনহিয়ারেন্ট রিস্ক, রেসিডুয়াল রিস্ক। ইনহিয়ারেন্ট রিস্ক হচ্ছে, এটা আমি একটা পার্থক্য দিয়েছি, আমি দুইটা এক্সাম্পল বলবো। এটা শর্ট নোটের জন্য খুব ইম্পর্টেন্ট, সাধারণত পরীক্ষা আসে। ইনহিয়ারেন্ট রিস্ক মানে হচ্ছে স্বভাবগতভাবে কোনো একটা জিনিসের ভিতরে যে রিস্কটা থাকে সেটাকে বলা হয় ইনহিয়ারেন্ট রিস্ক। ইনহেরেন্ট রিস্ক হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা জিনিসের বাই ডিফল্ট জন্মগতভাবে যে রিস্কটা ইনক্লুডেড থাকে সেটাকে বলা হয় ইনহিয়ারেন্ট রিস্ক। এক্সাম্পল, আপনি খুব ভালো গাড়ি চালান, কিন্তু আপনি কিন্তু এই নিশ্চয়তা দিতে পারবেন না রাস্তায় আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে রাস্তায় আপনি খুব ভালো গাড়ি চালান, আপনার চেয়ে বেস্ট ড্রাইভার কেউ নাই, বাট এটার ভিতরেও আপনার গাড়িও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে বলবো ইনহিয়ারেন্ট রিস্ক। রেসিডুয়াল রিস্ক মানে হচ্ছে, রেসিডুয়াল রিস্ক মানে হচ্ছে কোনো একটা জায়গায় আপনি রিস্ক আইডেন্টিফাই করেছেন, করার পরে এটা প্রতিরোধ করার জন্য আপনার যত সম্ভব, যত রকম ব্যবস্থা গ্রহণ করা দরকার, আপনি সকল ব্যবস্থা গ্রহণ করেছেন, তারপরেও কোনো না কোনো একটা রিস্ক সেখান থেকে ইনকার হয়ে যেতে পারে। এই যে আপনি যতটুকু ব্যবস্থা গ্রহণ করেছেন, সেই ব্যবস্থার বাহির থেকে যে রিস্কটা রিমেইনিং থেকে যাচ্ছে, সেই রিস্কটাকে বলা হয় রেসিডিউয়াল রিস্ক। তাহলে রেসিডুয়াল রিস্ক হচ্ছে
মানে ইনহেরেন্ট রিস্কের ক্ষেত্রে আপনার কোনো ধরনের ইনিশিয়েটিভস নেওয়া লাগে না, বাই ডিফল্ট এই রিস্কটা ওই ইভেন্টের ভিতরে থাকে। রিশিডিউল রিস্ক হচ্ছে আপনি কোনো একটা রিস্ক আছে, কোনো একটা মিশনের এতটুকু রিস্ক আছে, আপনি সেই রিস্ক যতটুকু মিটিগেট করার জন্য বিভিন্ন স্টেপ নিয়ে টোটাল রিস্কটাকে কমিয়ে নিয়ে আসছেন, কিন্তু যতটুকু আপনি মিটিগেট করতে পারেন নাই, দ্যাট ইজ কল্ড রিশিডিউল রিস্ক। কি রিস্ক ইন্ডিকেটর, আপনি যে রিস্ক অ্যাসেসমেন্ট করবেন, রিস্ক অ্যাসেসমেন্ট করার সময় যেই যেই জায়গাতে আপনি রিস্কি বলবেন যে এই জায়গাগুলি রিস্ক, পয়েন্ট আউট কর, ম্যাট্রিক্স সাজানো যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা রিস্ক, এটা ইন্ডিকেটর আকারে সাজানোকে বলা হয় রিস্ক ইন্ডিকেটর। রিস্ক রেজিস্টার মানে হচ্ছে কোন একটা কাস্টমার অনবোর্ড থেকে শুরু করে ডিমোলিশ হওয়ার আগ পর্যন্ত, কাস্টমারের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ইভেন্টে যত ধরনের রিস্ক ইনকার্ড হয়েছে সেটা ডকুমেন্টেড করা, নাম হচ্ছে যে রেজিস্টারে ডকুমেন্টেড করা হয় সেটার নাম হচ্ছে রিস্ক রেজিস্টার। মানে রিস্ক রেজিস্টার হচ্ছে এমন একটা প্রসেস যেই প্রসেসে আপনি রিস্ক আইডেন্টিফাই করা, অ্যানালাইসিস করা, সলভ করার বিভিন্ন প্রেক্ষাপটে কোন কোন জায়গায় বিভিন্ন জায়গায় যে রিস্কটা ক্রিয়েট হয়েছে সেই রিস্কের টোটাল ইভ্যালুয়েশনটা হচ্ছে যে শিটে দেওয়া থাকে সেটার নাম হচ্ছে রিস্ক রেজিস্টার। কম্পেয়ার যদি করতে চাই, আপনারা এখন আমরা আর এখন পাই না, আগে যারা ম্যানুয়াল ব্যাংকিং করতাম, যখন ম্যানুয়াল না 17-18, মানে আমাদের তো এখন মানে ওটিপি অনলাইনে আমরা এখন ফিঙ্গারিং করি অফিসে, আগে যখন ছিল রেজিস্টারে লেখা থাকতো, কিন্তু ওই রেজিস্টারে কিন্তু আপনার একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটা রেজিস্টারে প্রতিদিনই আপনি সাইন করতেন খাতায়, ম্যানেজারের রুমে থাকে ওটা দ্বারা। এবং খুব সহজে এক বছরে আপনি কয়দিন বন্ধ বা কয়দিন ছুটি নিয়েছেন, ছুটি নিলে অ্যাবসেন্সটা লাল কালি দিয়ে সাধারণত অপারেশন ম্যানেজার বা ম্যানেজার লিখে দেয়, আপনি এক চোখ উল্টালে কিন্তু বুঝতে পারবেন ও এ এ দেওয়া আছে 6টা, তার মানে গত এক বছর আমি 6টা ছুটি নিয়েছি, একদম একবারেই বের করে ফেলা যায়। রিস্ক রেজিস্টার কি ওয়ান কাইন্ডস অফ দ্যাট। একটা কাস্টমারের যতটুকু রিস্ক আপনার সামনে ইনকার্ড হয়েছে ততটুকু আপনি যেভাবে নোটিফাই করেছেন, আইডেন্টিফাই করেছেন, যে স্টেপে যেটা, সেটা হাইলাইটেড করার প্রসেসটাকে বলা হয়, যে রেজিস্টারে প্রসেস করা হয় তাকে বলা হয় রিস্ক রেজিস্টার। আচ্ছা, আমার সাথে যারা ক্লাস করবেন আপনাদের জন্য একটা নলেজ শেয়ার করি, বা আপনাদেরকে একটু একটা জায়গায় একটু কম্পাইল করি। আমি কিন্তু শীট যেটা থাকবে সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু শীটের লাইন ধরে কিন্তু আলোচনা করব। আমি আপনাকে কনসেপ্টটা দিব, আমার কনসেপ্টের জন্য বলি আমার সাথে আবার একটা রেকর্ডিং শুনতে হবে। আমি কিন্তু আপনাকে পড়াচ্ছি না এই রিস্ক রেজিস্টার ইজ এ ডকুমেন্ট দ্যাট ইজ ইউজড অ্যাজ এ রিস্ক ম্যানেজমেন্ট টুল টু আইডেন্টিফাই পোটেনশিয়াল, আমি কিন্তু এরকম ধরে ধরে পড়বো না। হ্যাঁ, আমি কিন্তু এরকম রিডিং পড়াবো না। আমি আপনাকে রিস্ক রেজিস্টারের কনসেপ্টটা বলবো, রিলেভেন্ট এক্সাম্পল বলবো। আপনি যখন এই রিস্ক রেজিস্টারটা পড়তে যাবেন আমার ওই কনসেপ্টটা মাথায় নিবেন, আমার ওই এক্সাম্পলটা মাথায় নিবেন, পরীক্ষার হলে আপনার ভুল হবে না। আপনার জন্য পড়াটা ইজিয়ার হবে। আর আমি যদি লাইন ধরে পড়াই তাহলে এটা আপনার জন্য এই লাইভ ক্লাসে থাকাটা ফ্রুটফুল হবে না। রিস্ক রেটিং, রিস্ক রেটিং মিনস হচ্ছে যে রেটিং এর মাধ্যমে কোনো একটা কাস্টমারের রিস্কের কম বেশি কম্পারিজন করা। রিস্ক রেটিং দিয়ে আমি আসলে ক্লাসিফাই করি যে তার রিস্কের অবস্থাটা কি, বেশি রিস্কি না কম রিস্কি, বা ভালো নাম্বারের ক্ষেত্রে যেমন এ+, না এ-, না বি, না সি গ্রেড। ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং, ICRR, এটা আমরা রিস্ক রেটিং এর ক্ষেত্রে ক্রেডিটে আমরা এটা নিয়ে একটা বড় প্রশ্ন পড়বো। ICRRটা হচ্ছে ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং, কাস্টমারের সাধারণত বিভিন্ন কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ জাজমেন্টের মাধ্যমে তার একটা গ্রেডিং করা হয়, সেই গ্রেডিং এর উপর বেস করে কাস্টমারকে আমরা ফাইন্যান্স করবে কি করবো না এই আইডেন্টিফিকেশনটা যেই রেটিং এর মাধ্যমে আইডেন্টিফাই করা হয় তাকে বলা হয় ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং। রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, আমরা চ্যাপ্টার 3-তে এটা পড়বো, খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার এটা। টোটাল কোন একটা ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট মেকানিজমটা কিভাবে দাঁড়ানো থাকে সেটা হচ্ছে এই প্রসেস ফ্লোর মাধ্যমে আমরা দেখবো, বা এটা নিয়ে এটা একটা চ্যাপ্টারের সামারি। এটা এটা আপনাদের চ্যাপ্টার 3-র একটা সামারি চ্যাপ্টার। রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, কোন একটা ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কটা কিভাবে দাঁড়ানো থাকে। সাধারণত ব্যাংকে আমরা জানি বোর্ড অফ ডিরেক্টর থাকে, বোর্ড অফ ডিরেক্টরসদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়, সেটার নাম হচ্ছে বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, যেটাকে BRMC বলে। আমরা ডিটেইল পড়বো এটা নিয়ে, হ্যাঁ আপনি শুধু শুনে যান আজকে। তাহলে বোর্ড অফ ডিরেক্টরসদের নিয়ে একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিটি হয়, এটার নাম হচ্ছে বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। এইখানে সাধারণত চিফ রিস্ক অফিসার বা CRO থাকে, একটা আমাদের রিস্কের টোটাল রিস্কের যিনি হেড তাকে বলা CRO।
তিনি তাদের সাথে কোঅর্ডিনেশন করেন। অন্যদিকে ব্যাংকের এমপ্লয়ীদের, এমডি থেকে শুরু করে অন্যান্য এমপ্লয়ীদের নিয়েও একটা কমিটি গঠন করা হয়, সেটার নাম হচ্ছে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, ইআরএমসি। বিআরএমসি ইআরএমসি নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। বিআরএমসি হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরসদের নিয়ে, আর ইআরএমসি হচ্ছে ব্যাংকের এমডি থেকে শুরু করে অন্যান্য রিলেভেন্ট ডেস্কের হেডদেরকে নিয়ে ইআরএমসি হয়। এই বোর্ড অফ ডিরেক্টরদের সাথে কার্যক্রমের এই যে বিআরএমসি তে কিন্তু এমডির কোনো লিংক নাই। এখানে ব্যাংকের যে চিফ রিস্ক অফিসার যিনি, তিনি এটার সাথে কোঅর্ডিনেশন রিলেশন করে। এই চিফ রিস্ক অফিসার আবার এটার মধ্যে কোঅর্ডিনেশন করেন, কারণ তিনি তো আলটিমেটলি ব্যাংকের রিস্ক ম্যানেজ করেন। দ্যাটস ওয়াই তিনি দুইটা কমিটি ম্যানেজার হিসেবে কাজ করেন। চিফ রিস্ক অফিসারকে আরো বিভিন্ন ডেস্ক হেল্প করে, সেটা ডেস্ক 1, ডেস্ক 2, ডেস্ক 3, বিভিন্ন ধরনের ডেস্ক থাকে। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এখানে কি কি নাম আছে, সেগুলির রেসপন্সিবিলিটি কি। ব্যাসেল ইমপ্লিমেন্টেশন ইউনিট বলতে আরেকটা ইউনিট আছে, এটাও রিস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচে বিভিন্ন ডেটা প্রোভাইড করে। দ্যাটস ওয়াই এটাকেও আমরা কোনো একটা ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কে নিয়ে আসছি। সো ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কে মূলত দুইটা কমিটি থাকে, একটা হচ্ছে বিআরএমসি বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট, যারা বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে পড়ে, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, যেটাকে আমরা বলি ইআরএমসি। এখানে ব্যাংকের সিনিয়র অফিসার, সিনিয়র এমপ্লয় থেকে শুরু করে রিলেভেন্ট পোস্টে যারা আছে বা ইলিজিবল যারা আছে তাদেরকে নিয়ে কমিটিটা গঠন করা হয়। দুইটা কমিটিতেই মানে মোটামুটি সেক্রেটারিয়েট হিসেবে কাজ করেন চিফ রিস্ক অফিসার, এবং তিনি দুইটা কমিটি ডেটা, ইনফরমেশন, সাজেশন, অথবা এক এক গ্রুপের সাজেশন অন্য গ্রুপে প্রোভাইড করা, এই কাজগুলি করে। চিফ রিস্ক অফিসারের এই কাজগুলি করার জন্য তার সাথে আরো কয়েকটা ডেস্ক ইনভলভ থাকে। ডেস্কের রেসপন্সিবিলিটি গুলি আমরা পরে পড়বো। চিফ রিস্ক অফিসার বা সিআরও কে অনেকেই হেড অফ আর&ডিও বলা হয়। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, কোন একটা আইডেন্টিফিকেশনের রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে সাধারণত স্টেপ থাকে, 6-7টা স্টেপ থাকে। এখানে স্টেপ বলা আছে, প্রথমে স্টেপ 1 কমিউনিকেশন এন্ড কনসার্ট, স্টেপ 2 তে হচ্ছে স্টাবলিশ দ্য কনটেক্সট, স্টেপ 3 তে হচ্ছে আইডেন্টিফাই দ্য রিস্ক, স্টেপ 4 হচ্ছে অ্যানালাইসিস দ্য রিস্ক, স্টেপ 5 হচ্ছে ইভ্যালুয়েশন দ্য রিস্ক, ট্রিট দ্য রিস্ক, মনিটর দ্য রিস্ক। 6-7টা বলে, আমাদের বইতে এটা আবার অনেক কম নিয়ে আসা। আমাদের বই থেকে যখন আমরা পড়বো তখন দেখবো শুরু হবে আইডেন্টিফাই দ্য রিস্ক, অ্যানালাইসিস দ্য রিস্ক, তারপরের প্রসেসগুলি গিয়ে টোটাল একটা রিস্ক মনিটরিং স্ট্রাকচার ক্রিয়েট হবে। রিস্ক আর্কিটেকচার, আর্কিটেকচার নর্মাল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারের ক্ষেত্রে তারা কি করে, বিল্ডিং এর নকশা তৈরি করে। নকশা, নকশাটা তৈরি করা মানে হচ্ছে অনেকখানি বলা চলে ইট, লোহা দিয়ে, রড দিয়ে যে ভিতটা সেটা তৈরি করে দেয়, একটা নকশা করে। আপনারা যারা দেখেছেন বিভিন্ন গ্লাসের অ্যাডে দেখা যায় এটা, তার বাড়ির পাশের সামনে একটা অফিসের প্রজেক্ট গ্লাস দিয়ে দাঁড় করানো। আর্কিটেকচার হচ্ছে অনেকখানি এরকম। রিস্ক আর্কিটেকচার হচ্ছে কোনো একটা রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যে রিস্কের যে ইন্ডিকেটর গুলি আছে, যে যে ডিজাইন প্রসেস করানো আছে, সেই প্রসেস ফ্লো গুলিকে বলা হয় রিস্ক আর্কিটেকচার। রিস্ক প্রোটোকল, প্রাইম মিনিস্টারের যেমন প্রোটোকল থাকে, একটা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন প্রোটোকল, রিস্কেরও এমন প্রোটোকল আছে। রিস্কের প্রোটোকল হচ্ছে যে রিস্কটাকে আমরা কিভাবে অ্যাসাইন করব, মিটিগেট করব, করার জন্য কোন ধাপের পর কোন ধাপ শুরু করব, সেগুলি অ্যানালাইসিস করার প্রসেসটা রিস্ক প্রোটোকলে আলোচনা করা হয়। অপারেশনাল রিস্ক, অপারেশনাল রিস্ক হচ্ছে কোনো একটা কাজ অপারেশন লেভেলে নিয়ে গেলে সেখানে যেই রিস্কটা থাকে সেটাকে বলা হয় অপারেশনাল রিস্ক। কোনো একটা কাজ অপারেশন রিলেটেড, অপারেশন মানে প্র্যাকটিক্যালি করতে গেলে সেখানে যেই রিস্কটা ইনকার্ড হয় সেটাকে বলা হয় অপারেশনাল রিস্ক। অপারেশনাল রিস্কের মধ্যে যদি আপনি মনে করেন যে আহ আপনি ডেটা এন্ট্রি দিচ্ছেন, অনেক সময় এরকম হয় না, যেমন লাস্ট ডেতে আমাদের সাথে আমাদের ব্যাংকে এরকম একটা ইভেন্ট হয়েছে, ওই যে ট্রেজারি ডিল ছেড়েছে, ইউএসডি ডিলের জায়গায় চায়না ডিল ছেড়ে ফেলেছে, শুধুমাত্র ওয়ার্ড চায়নাটা সিলেক্ট করেছে, ডিল চায়না হয়ে গেছে। এটা কমপ্লিট করার পর শেষে গিয়ে সেই 9টা পর্যন্ত থেকে এটা রিসলভ করতে পেরেছে। সো এটা হচ্ছে অপারেশনাল রিস্ক, অর্থাৎ কাজ করতে যাওয়ার পরে ভুল হওয়ার কারণে, এররের কারণে, টেকনিক্যাল ফেইলিওরের কারণে, হিউম্যান ফেইলিওরের কারণে যেই রিস্কটা ইনকার্ড হয় সেটাকে বলা হয় অপারেশনাল রিস্ক। কম্পোনেন্ট অফ অপারেশনাল রিস্ক, অপারেশনাল রিস্কের সাধারণত 5টা ধরনের কম্পোনেন্ট থাকে। অপারেশনাল রিস্কের স্ট্র্যাটেজির ক্ষেত্রে যে পলিটিক্যাল, গভর্নমেন্ট, রেগুলেশন, ট্যাক্সেশন, সোশ্যাল ইত্যাদি। অপারেশনাল রিস্ক ফেইলিওর হওয়ার কারণে পিপল, প্রসেস এবং টেকনোলজি, এই 3টা কারণে মূলত অপারেশনাল রিস্কটা ফেইলিওর হয়। থ্রি লাইন অফ ডিফেন্স, আমি বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, থ্রি লাইন অফ ডিফেন্স খুব ইম্পর্টেন্ট। এখানে 3টা লাইন অফ ডিফেন্সের মাধ্যমে রিস্কটাকে ডিফেন্স করার চেষ্টা করা হয়। প্রথমে ফ্রন্ট লাইনের একটা থাকে, তারপরে মিড অফিসে, মিড মিড স্ট্রাকচারে একজন থাকে, লাস্টে আরেকজন পার্টি থাকে। 3টা পার্টি মিলে কোনো একটা ব্যাংকের
রিস্কটাকে ডিফেন্স করার চেষ্টা করা হয়। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা পড়বো সেরকমই। ফ্রন্ট লাইনার যারা ধরেন অ্যাকাউন্ট ওপেনিং করেছে, কাস্টমারের বা ডেটা কালেক্ট করেছে, এরা হচ্ছে ফ্রন্ট লাইনার। এদের এই ইনফরমেশন গুলি, ধরেন কেউ একজন ক্রেডিট লোন প্রসেস করছে, যিনি আরেন, তিনি কাস্টমারের ডেটা কালেকশন করেছেন, সব কিছু নিয়ে এসছেন, এটা উনি হচ্ছে ফ্রন্ট লাইনার, স্টেপ ওয়ানের ফার্স্ট লাইন অফ ডিফেন্সে। তিনি সেই ডেটাটা দিবেন সেকেন্ড লাইন অফ ডিফেন্স, অর্থাৎ তিনি হেড অফিসে অ্যাপ্রুভালের জন্য দিবেন, তারা আবার এটা অ্যানালাইসিস করবে। বছর শেষে বা 6 মাস শেষে অডিট সেটা আবার দেখবে, দেখে সেখানে কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখবে, সেটা জাস্টিফাই করবে, সেটা রিসলভ করার চেষ্টা করবে। এই যে ফ্রন্ট লাইনার অ্যাজ এ আর এম, মিড অফিসে ক্যাট বা সিআরএম এ আবার সেটা ফার্দার ইনভেস্টিগেশন, অডিট সেটা আবার ফার্দার ইনভেস্টিগেশন, তিনটে ইনভেস্টিগেশনের মাধ্যমে টোটাল রিস্কটা মিটিগেট করার এই প্রসেসটাকে বলা হয় থ্রি লাইন অফ ডিফেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোর রিস্ক ম্যানেজমেন্ট, সাধারণত 6টা কোর রিস্ক ম্যানেজমেন্ট আছে আমরা জানি। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, লোন নিয়ে। অ্যাসেট লাইবিলিটি রিস্ক ম্যানেজমেন্ট, কোন একটা ব্যাংকের অ্যাসেট এবং লাইবিলিটি নিয়ে। ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জের ভলনারেবিলিটি নিয়ে। অ্যান্টি মানি লন্ডারিং রিস্ক ম্যানেজমেন্ট, এএমএল রিলেটেড ইস্যু নিয়ে। ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স মিনস অডিটিং প্রসেসের জন্য। ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি রিস্ক ম্যানেজমেন্ট, আইসিটি রিস্ক ম্যানেজমেন্ট, এটাও আইসিটি রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো। তাহলে কোর রিস্ক কয়টা, সেগুলি কি কি, এটা সাধারণত একটা চ্যাপ্টারে আমরা ডিটেইল বলবো, সব ডিটেইল বলবো। এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল রিস্ক, এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশগত রিস্ক, সোশ্যাল মানে সামাজিক কি কি রিস্ক থাকে। মার্কেট রিস্ক, কোনো একটা অ্যাক্টিভিটিসে, মার্কেটে আমি যদি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস ইনভলভ হই, তাহলে মার্কেট ফেনোমেনার জন্য আমার কোন ধরনের রিস্ক ক্রিয়েট হয়, সেটা মার্কেট রিস্ক। ক্যামেলস রেটিং, ক্যামেলস এর এই এই 6টা ওয়ার্ড দিয়ে আমরা জানি 6টা স্পেশাল ইন্ডিকেটর মিন করা হয়: ক্যাপিটাল এডিকুয়েসি, অ্যাসেট কোয়ালিটি, ম্যানেজমেন্ট, আর্নিং, লিকুইডিটি এন্ড সেনসিটিভিটি। বিভিন্ন ব্যাংকের এই ক্যামেলস রেটিং এর মাধ্যমে তার একটা রেটিং করা হয়। এই রেটিংটা সেই ব্যাংকের সাধারণত সাধারণত ক্যাপিটাল, অ্যাসেট, ম্যানেজমেন্ট, আর্নিং, লিকুইডিটিতে তাদের স্টেবিলিটিটা কতটুকু আছে সেটা জাস্টিফাই। স্ট্রেস টেস্টিং, এটা হচ্ছে এক বিশেষ ধরনের টেস্টিং, বা যেটাকে আমরা শক অ্যাবজর্বার বলতে পারি। এটার মাধ্যমে আমি আসলে চাপের মুহূর্তে কতটুকু রিস্ক নিতে পারে কোনো একটা ব্যাংক, সেইটা অ্যানালাইসিস করা হয়। কখনো একদম প্রাইমারি একদম নর্মাল শকে থাকে, মানে ধরেন আমরা যদি এক্সাম্পল দেই, মশা কামড় দিলে আমরা কিন্তু বুঝতে পারি কোনো সমস্যা নাই, কিন্তু আমার হাতে যদি একটা পিন ঢুকে, এটা আমার কাছে আরেকটু বেশি মনে হবে। তারপরে যদি আমার আঙ্গুলটা কেটে ফেলে, তার সেটা আমার কাছে সিভিয়ার লাগে। এই যে মশা কামড় দিচ্ছে, আমি কিন্তু কান্নাকাটি করছি না, আঙ্গুলে একটা পিন ঢুকেছে, আমি হয়তো পিনটা সরিয়েছি, একটু ব্লাড বেড়েছে, কিছু করিনি, কিন্তু আমার আঙ্গুলটা যদি পুরোটা কেটে ফেলে, তখন কিন্তু আমি কান্নাকাটি করি, বা আমার কাছে তখন একদম অ্যাবনর্মাল লেভেলের খারাপ লাগে। এই যে তিনটা সিভিয়ারিটি, প্রথমটায় মশার কামড়ের সময় আমার কিন্তু সব শক অ্যাবজর্বিং পাওয়ারটা অনেক বেশি ছিল, মানে এটা নমিনাল শক। দ্বিতীয়টা শকটা একটু বাড়িয়েছে, তৃতীয়টা সিভিয়ার লেভেলের শক দিয়েছে। এই বিভিন্ন লেভেলের শক দিয়ে, শক মানে হচ্ছে কোন একটা ব্যাংকের ক্যাপিটাল, কোন একটা ব্যাংকের এডুকেসি স্ট্রাকচার, এই সকল স্ট্রাকচারটা দিয়ে কোন একটা ব্যাংক খারাপ হলে সেটা আসলে কতটুকু খারাপ হতে পারে। কোন একটা ব্যাংক যদি কাস্টমারের সকল ফান্ড উইথড্র করে, তাহলে ব্যাংকটা কিভাবে দাঁড়িয়ে থাকবে। অথবা কোন একটা ব্যাংকে যদি লিকুইডিটি ক্রাইসিস হয়, ব্যাংক সেটা কিভাবে ম্যানেজ করতে পারবে, আদৌ ম্যানেজ করতে পারবে কিনা, এই সকল অবজারভেশন গুলি স্ট্রেস টেস্টিং এর মাধ্যমে আমরা এইগুলি করবো। রিস্ক ওয়েটেড অ্যাসেট, সাধারণত কোনো একটা প্রতিষ্ঠানের রিস্ক রিলেটেড যে অ্যাসেট গুলি থাকে, প্রত্যেকটা রিস্কের জন্য একটা আইডেন্টিফাইড একটা ওয়েটেজ দেওয়া থাকে। এটা বাংলাদেশ ব্যাংকের একটা প্রেসক্রাইব সার্কুলার আছে। সেই ওয়েটেজের মাধ্যমে রিস্ক ওয়েটেড অ্যাসেট গুলির একটা রিস্ক ক্যালকুলেশন করা হয়, এটাকে বলা হয় রিস্ক ওয়েটেড অ্যাসেট। এটা নিয়ে আমরা আলোচনা করব ব্যাসেলে, এটা আমরা শুরুতে আলোচনা করব, এক্সাম্পল সহ বলবো। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এটা একটা রেশিও, এটা আমরা আলোচনা করব। লিভারেজ রেশিও আমরা আলোচনা করবো, এগুলো এখন ছোট করে আমরা আলোচনায় নিব না, আমরা শীটটা দিয়ে দিব, আপনারা জাস্ট একটু রিভিউ করবেন। লিকুইডিটি লিভারেজ রেশিও, দেখেন শীটের মধ্যে, পরীক্ষার মধ্যে কিন্তু আপনারা দেখেছেন লিভারেজ রেশিও আসছে, লিকুইডিটি কাভারেজ রেশিও আসছে, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও আসছে। ফর্মুলা কিন্তু সব আপনি এই শীট থেকে পাচ্ছেন, এটা আসছে গত বছর, এটাও আসছে, এটাও আসছে। দেখছেন তিনটা কোয়েশ্চেন এবিসি শীটের মধ্যে প্রথম ডে ওয়ানের আলোচনা থেকে কমন পড়ে গেছে। নেট স্টেবল ফান্ডিং রেশিও, এটাও আসছে। এনএসএফআর মনে আছে কিনা জানি না, আমরা যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করি আসছে। রিস্ক টলারেন্স, রিস্ক টলারেন্স মানে হচ্ছে রিস্ক আমি কতটুকু টলারেট করতে পারবো, কোন একটা জায়গায় কতটুকু আমি রিস্ক ধারণ করতে পারবো, সহ্য করতে পারবো, কপ আপ করতে পারবো, অ্যাকসেপ্ট করবো, সেটাকে বলা হয়, সেই অংশটুকু বলা হয় রিস্ক টলারেন্স। কতটুকু আমি টলারেট করতে পারবো, কতটুকুকে বলবো রিস্ক টলারেন্স।
রিস্ক স্ট্র্যাটেজি মানে রিস্কটাকে প্রপার ওয়েতে এক্সামিন করার জন্য, রিস্কটাকে মিটিগেট করার জন্য আমি যে স্ট্র্যাটেজিটা, যে প্ল্যানটা ঠিক করি সেটাকে বলা হয় রিস্ক স্ট্র্যাটেজি। যেই প্রতিষ্ঠানের রিস্ক স্ট্র্যাটেজি যত ভালো, সেই প্রতিষ্ঠানের রিস্ক মিটিগেশন ক্যাপাসিটিটা তত ভালো। বিভিন্ন ধরনের রিস্ক স্ট্র্যাটেজি আছে, এর মধ্যে একটা আছে রিস্ক অ্যাভয়েড করা, রিস্ক মিটিগেশন করা, রিস্ক ট্রান্সফার করা, রিস্ক একসেপ্ট করা। কিছু রিস্ক থাকে আমি একসেপ্ট করব, কিছু রিস্ক থাকবে আমি একসেপ্ট করব না। যেমন আপনাদের ক্ষেত্রে আমরা মানে র এক্সাম্পল দিই, যাতে বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু আমি জানি না কেউ আছেন কিনা, হ্যাঁ ডেফিনেটলি আছেন, পেমেন্ট করেননি, আমি কিন্তু পেইড গ্রুপে নিয়ে আসছি। তাহলে কেন নিয়ে আসছি? উনি আমার অন্য একটা কোর্সে ছিলেন, সেই কোর্সে প্রপার হইতে পেমেন্ট করেছেন, ওখানে কোনো ঝামেলা হয়নি, অথবা আমার কলিগ, অথবা আমার পরিচিত, অথবা তার কাছে, তাকে আমি ট্রাস্ট করি, সুতরাং পেমেন্ট করেন, আমি পেইড গ্রুপে তাকে অ্যাড করে ফেলেছি। আবার কিছু কেউ আছে, ভাইয়া আমাকে একটু পেমেন্ট গ্রুপে অ্যাড করেন, ভাইয়া আপনি পেমেন্ট দেন দেন অ্যাড করবো, পেমেন্ট ছাড়া আমি অ্যাড করছি না। এই যে আমি স্ট্র্যাটেজি প্ল্যান করছি, আমি কোনোটাকে অ্যাকসেপ্ট করছি, কোনোটাকে রিজেক্ট করছি, কোনোটাকে পেন্ডিং এ রাখছি, কোনোটাকে ফার্দার কমপ্লায়েন্সে নিচ্ছি। এই অ্যাক্টিভিটিস গুলিকে বলা হয় রিস্কের ক্ষেত্রেও যখন আমি এই স্ট্র্যাটেজি নিব, কিছু জিনিস নেগেটিভ জিনিসকে আমি নিব, কিছু পজিটিভ জিনিসকে আমি বাদ দিব, কিছু জিনিসকে আমি অন্য অবজারভেশনে নিব, কিছু জিনিসকে অন্যজনের কাছে ট্রান্সফার করব। মানে টোটাল আমি হলিস্টিক টোটাল অ্যাপ্রোচের মাধ্যমে আমি রিস্কের টোটাল স্ট্রাকচারটাকে প্ল্যান্ড ওয়েতে যখন সাজাবো, তখন সেই ওয়েটাকে বলা হয় রিস্ক স্ট্র্যাটেজি। 3 মিনিট টাইম বেশি নিয়েছি। ক্লাস, আমাদের রিস্ক ম্যানেজমেন্টের আজকের ক্লাস শেষ। আমরা, কারো কোনো কোয়েশ্চেন কি আছে? আমাদের নেক্সট ক্লাস ডে 1 চ্যাপ্টার 1 থেকে শুরু হবে ফর্মাল ওয়েতে। আমার আজকে আপনাদের সাথে শেয়ার করার ইস্যু হচ্ছে, আমি এই এই বিগত বছরের প্রশ্নটা শেয়ার করব, আর এবিসি অফ রিস্কটা শেয়ার করবো, এই দুইটা আপনারা প্রিন্ট দিয়ে নেবেন। সাজেশনটা আপনাদের প্রেজেন্টের উপর ডিপেন্ড করবে। যদি নেক্সট উইকে আপনারা, যারা আজকে প্রেজেন্ট হয়েছেন তারাই প্রেজেন্ট থাকে, নেক্সট উইকে আমি সাজেশন দিয়ে দেবো। আমি সাজেশনটা নর্মালি আগে দিই না, সাজেশন দিলেই আপনাদের উপস্থিতিটা কমে যায়। আপনারা মনে করেন সাজেশন পেয়েছি ভাই, ওগুলি দেখে দেখে পড়ে পরীক্ষা দিতে পারবো, কিন্তু আসলে হয়ে ওঠে না। এই জন্য আমি সাজেশনটা দেরি করি। বাট আমি সাজেশন, আমার কাছে সাজেশন রেডি। যদি আপনারা বলেন ভাইয়া আমরা প্রেজেন্ট থাকবো, কোনো সমস্যা নাই, সাজেশন বেইজের আলোচনা যান, তাহলে আমি ডে 1 থেকে সাজেশন বেইজের আলোচনা যাবে। অল ডিপেন্ডস অন ইউ। কিন্তু আপনারা সাজেশন দেওয়ার পরে যদি দেখি যে না এরা আসলে প্রেজেন্ট থাকছে না, তখন কিন্তু অন্য সাবজেক্টের সাজেশনের ক্ষেত্রে কিন্তু আমি পেন্ডিং এ নিয়ে যাব। আপনারা একটু কষ্ট করে, যারা আমাদের পরের, আমরা আজকের রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস আমাদের শেষ। আমরা নেক্সট ক্লাসে ডে 1 অর্থাৎ চ্যাপ্টার 1 এর প্রিপারেশন শুরু করব ইনশাল্লাহ। তার আগে আমি সাজেশনটা দিয়ে দিব, সাজেশন এবং সলিউশন একসাথে আমরা অ্যালাইন করে পড়বো নেক্সট উইক থেকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।